আজকের আমরা নাগরিকতা ও পৌরনীতির প্রথম যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে পৌরনীতি শব্দটি কোন ভাষা থেকে এসেছে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা যশোর বোর্ডে 2024 সালে এসেছে। অপশন এ গ্রিক, অপশন বি ল্যাটিন, অপশন সি ইংরেজি এবং অপশন ডি হচ্ছে স্প্যানিশ। নিশ্চয়ই জানো এই শব্দটা কি কোত্থেকে এসেছে। এই শব্দটা এসেছে হচ্ছে অপশন বি অর্থাৎ ল্যাটিন ভাষা থেকে। আমরা যাচ্ছি দ্বিতীয় প্রশ্নতে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সিভিস ও সিভিটাস কোন ভাষার শব্দ। এই উত্তরটা বলার আগে তোমাদেরকে একটা জিনিস বলে নেই। প্রথম অধ্যায় থেকে সবসময় এই ধরনের প্রশ্ন আসে যে এই শব্দটা কোথা থেকে এসেছে, এই শব্দটার কি অর্থ। এই প্রশ্নগুলো প্রতিবারই কোনো না কোনো বোর্ডে এসে থাকে। সো খুবই 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 মনোযোগ দিয়ে এই ধরনের প্রশ্নগুলোকে পড়তে হবে, সলভ করতে হবে এবং এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় তুমি পাবাই পাবা। সো অপশন এ ইংরেজি, অপশন বি জার্মান, অপশন সি ল্যাটিন এবং অপশন ডি হচ্ছে রোমান। এটা এসেছে চট্টগ্রাম বোর্ডে 2022 সালে। এটা সঠিক উত্তর কি? এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি ল্যাটিন। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে সিভিক্স কোন ভাষার শব্দ থেকে এসেছে। আবারও একই টাইপের প্রশ্ন। এটা এসেছে ঢাকা বোর্ডে 21 সালে। ইংরেজি, ফরাসি, ল্যাটিন নাকি গ্রিক? সঠিক উত্তর হচ্ছে এটাও ল্যাটিন। অপশন সি ল্যাটিন ইজ দ্য কারেক্ট আনসার। যাচ্ছি পরের প্রশ্নতে। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর, পৌরনীতির ইংরেজি শব্দ সিভিক্স অর্থাৎ যেটা আমরা মাত্র সলভ করছি, এই সিভিক্সটা আসলে কোথা থেকে এসেছে। সো সিভিক্স কোন ভাষার শব্দ থেকে এসেছে এটা আমরা সলভ করলাম। এরপর আমরা দেখি পৌরনীতির ইংরেজি শব্দ সিভিক্স এটা কোথা থেকে এসেছে। ক সিভিস ও সিভিটাস থেকে, খ সিভিস ও সিটিজেন থেকে, গ সিটিজেন ও সিভিটাস থেকে এবং ঘ সিভিক্স ও সিটিজেন থেকে। ওকে, সো দেখে নেই সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ সিভিস ও সিভিটাস থেকে। অধ্যায় 1 থেকে এই প্রশ্নগুলো সবচেয়ে ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় এসে থাকে। প্রত্যেকটা শব্দ অর্থ কি জানতে হবে, কোথা থেকে এসেছে সেটা জানতে হবে। যাচ্ছি পরের প্রশ্নতে। 5 নম্বর প্রশ্ন, সিভিস অর্থ কি। আবারও অনেকবার বোর্ডে এসেছে। সিলেট বোর্ডে 24 আর 22 সালে, রাজশাহী বোর্ডে 21 সালে, ময়মনসিংহ বোর্ডে 21 সালে এসেছে। ক নাগরিক, খ নগর রাষ্ট্র, গ নাগরিকতা নাকি ঘ হচ্ছে জাতি রাষ্ট্র। আমরা আজকের এই এমসিকিউ ক্লাসে অনেক বেশি এক্সপ্লেন তো করতে পারবো না, বাট ছোট ছোট কিছু জিনিস তোমাদেরকে একটু বলে দিব যখন যেটা জরুরি। সো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ নাগরিক। নাগরিক বলতে আগে একটা সময় ছিল যখন শুধুমাত্র একটা নগর বা একটা শহরে যারা বসবাস করত এবং একটা সময় এরকম ছিল যারা কিনা সরাসরি রাজ্য পরিচালনার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারতো, শুধুমাত্র তাদেরকেই নাগরিক বলা হতো। যারা নগরে থাকতো তাদেরকেই নাগরিক বলা হতো। কিন্তু বর্তমান পৃথিবীতে নাগরিকের সংজ্ঞাটা আরো অনেক বর্ধিত হয়েছে, এটা আরো অনেক এক্সপ্যান্ডেড হয়েছে। তো এই ব্যাপারটা আমরা একটু মাথায় রাখবো আমাদের এমসিকিউর জন্য আবার সিকিউর জন্য। পরের প্রশ্ন 6 নাম্বার, সিটিজেন অর্থ কি। খুবই সহজ প্রশ্ন, বাংলা পরিভাষার মতো। অপশন ক নাগরিক, অপশন খ নগর রাষ্ট্র, অপশন গ বিদেশি এবং অপশন ঘ হচ্ছে ভোটার। সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ নাগরিক। নাগরিক শব্দের ইংরেজি কি এভাবে যদি প্রশ্ন আসে, সেই ইংরেজি শব্দটা হচ্ছে সিটিজেন, আর সিটিজেনের বাংলা হচ্ছে নাগরিক। 7 নম্বর প্রশ্ন, সিভিটাস শব্দের অর্থ কি। বেশ কিছু বোর্ডে এসেছে। নগর রাষ্ট্র, রাষ্ট্র, নাগরিক নাকি নগর। সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ নগর রাষ্ট্র। আগে আমরা এখনকার সময় যেরকম রাষ্ট্র দেখি, ফর এক্সাম্পল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, এরকম আলাদা আলাদা রাষ্ট্র অনেক বড় অঞ্চল নিয়ে এখনকার রাষ্ট্রগুলো হয়। কিন্তু আগে একটা সময় ছিল যখন এক একটা নগর বা একটা শহরই একটা রাষ্ট্রের মতো কি করতো, কাজ করতো, ফাংশন করতো, তখন সেই অঞ্চলগুলোকে নগর রাষ্ট্র বলা হতো। যাচ্ছি পরের প্রশ্নতে। নগর রাষ্ট্রের উদ্ভব হয়েছিল কোথায়। 8 নম্বর প্রশ্ন, ইতালিতে, প্যারিসে, গ্রিসে নাকি ইংল্যান্ডে। এটা অনেক প্রাচীন একটা সময়ে এই নগর রাষ্ট্রের উদ্ভবটা হয়েছে। এটা হয়েছে অপশন সি অর্থাৎ গ্রিসে। যাচ্ছি পরের প্রশ্নতে। 9 নম্বর প্রশ্ন, প্রাচীনকালে কোন দেশে নগর রাষ্ট্র ছিল। একই ধরনের প্রশ্ন, যুক্তরাজ্যে, গ্রিসে, ফ্রান্সে, ইতালিতে। ওকে, সো এটা সঠিক উত্তর কি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি গ্রিসে। তার মানে গ্রিসেই কিন্তু নগর রাষ্ট্রের একটা অনেক উল্লেখযোগ্য উদাহরণ দেখা যায় এই গ্রিসে। পরের প্রশ্নতে যাই। 10 নম্বর, পরিবারের শ্রেণী বিভাগ করার ক্ষেত্রে নিচের কোন নীতিটি প্রযোজ্য। দিনাজপুর বোর্ড 22 সালে এসেছে। ক সামাজিক স্বীকৃতি, রাজনৈতিক স্বীকৃতি, বংশগণনা ও নেতৃত্ব এবং ঘ সন্তান লালন পালন। প্রশ্নটা কি। প্রশ্নটা হচ্ছে পরিবারের শ্রেণী বিভাগ, মানে পরিবারকে আমরা যদি আলাদা আলাদা ভাগে ভাগ করতে চাই, মনে করো একপত্নিক পরিবার নাকি বহুপত্নিক পরিবার, এরকম নানান রকম ভাবে যদি আমরা ভাগ করতে যাই, তাহলে কিসের ভিত্তিতে আসলে ভাগটা করা যেতে পারে। তো এটা সঠিক উত্তর কি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি বংশগণনা ও নেতৃত্বের ভিত্তিতে এটা করা হয়। যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। 11 নম্বর,
দেবব্রতের মা পরিবারের কর্তৃত্ব করেন, দেবব্রতের পরিবারের ক্ষেত্রে নিজের কোনটি প্রযোজ্য? মা যদি পরিবারের কর্তৃত্ব করেন তার মানে মা হচ্ছেন সেই পরিবারের কর্তা। মাতৃপ্রধান হতে পারে, দেখি একটু অপশনে কি আছে। ক চাকমা পরিবার, খ মারমা পরিবার, গ গারো পরিবার এবং ঘ হচ্ছে রাখাইন পরিবার। তো সঠিক উত্তর কি হবে এখানে? এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ গারো পরিবার। খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা একটু মাথায় রাখবো। 12 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু অংশের পরিবার হলো, যশোর বোর্ডে 25 সালে এসেছে, একান্নবর্তী, যৌথ, পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে প্রশ্নটা যদি একটু বুঝো, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু অংশের যখন বলেছে তার মানে এটা ব্যতিক্রম। সাধারণত আমরা যে সকল সমাজ দেখে অভ্যস্ত সে সকল সমাজে এটা হয় না, এখানে কিছু অংশই যেহেতু হয় অর্থাৎ এটা একটা ব্যতিক্রমী উদাহরণ হতে পারে। সো সঠিক উত্তর কি এখানে? সঠিক উত্তর হচ্ছে মাতৃতান্ত্রিক। কেন বললাম এই কথাটা? কারণ সাধারণত আমরা বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে যে ধরনের পরিবার দেখি সেই পরিবারগুলো হচ্ছে পিতৃতান্ত্রিক। এখানে পিতাই একটা পরিবারের কর্তা হন, তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তিনি সংসারকে পরিচালনা করেন। কিন্তু গারো পরিবারের ব্যাপারটা অন্য, ব্যাপারটা হচ্ছে সেখানে পরিবারগুলো মাতৃতান্ত্রিক। ওকে, 13 নম্বর প্রশ্ন, পরিবারের গঠন কাঠামোর ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটা এসেছে যশোর বোর্ডে 22 সালে। অপশন ক 5, অপশন খ 4, অপশন গ 3 এবং অপশন ঘ হচ্ছে 2। তো এটা সঠিক উত্তর কি? তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর সাথে সাথে কমেন্টে লিখে জানাবা, যাতে তোমার ব্রেইন তোমাকে ধোকা দিতে না পারে যে এই প্রশ্নের উত্তর হয়তো তুমি পারতা, এমনটা যাতে তোমার ব্রেইন তোমাকে কনভিন্স করতে না পারে। প্রশ্ন যদি উত্তর তুমি ভুল জেনে থাকো তাহলে সেটাই তুমি কমেন্টে লিখো, যাতে করে আমি যখন তোমাকে কারেক্ট অ্যান্সারটা দেখাবো তুমি তোমার ব্রেইনকে শাসন করতে পারো যে এত করে পড়ালাম তোকে তাও মনে রাখতে পারলি না। সো প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাকে কমেন্টে লিখতে হবে। সঠিক উত্তর কি? 13 নম্বর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 2 প্রকার। যাচ্ছি 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, মা বাবা ভাই বোন নিয়ে গঠিত হয় কেমন ধরনের পরিবার? একক পরিবার, যৌথ পরিবার, নয় আবাস পরিবার নাকি এক পত্নিক পরিবার? সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ একক পরিবার। যে পরিবারে আসলে দাদা দাদি বা নানা নানি অর্থাৎ এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার থাকে না, সেই পরিবারটাকে আমরা বলছি একক পরিবার। পরের প্রশ্ন হচ্ছে 15 নম্বর, বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? রাজশাহী বোর্ডে এসেছে এটা, চট্টগ্রাম বোর্ডে আসা প্রশ্ন। 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে কিংবা 5 ভাগে বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ 3 ভাগে ভাগ করা যায়। পরের প্রশ্নতে যদি যাই, বৈবাহিক সূত্রের ভিত্তিতে গড়ে ওঠা পরিবার কোনটি? মাতৃতান্ত্রিক, যৌথ, বর্ধিত, বহুপত্নিক। ওকে, বৈবাহিক সূত্রের ভিত্তিতে গড়ে ওঠা পরিবার কোনটি? মাতৃতান্ত্রিক, যৌথ, বর্ধিত নাকি বহুপত্নিক? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ বহুপত্নিক। প্রশ্নটা যদি আরেকবার একটু দেখো, বৈবাহিক সূত্রের ভিত্তিতে অর্থাৎ তোমার একটা পরিবারে পত্নী বা বউ একজন নাকি একাধিক, তার ভিত্তিতে যে ভাগটা করা হয় সেটার কথা এখানে বলা হচ্ছে, তো বহুপত্নিক। 17 নম্বর প্রশ্ন, কোন পরিবারে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকবে? বহুপত্নিক পরিবার। দেখে অপশন আছে কিনা। এক পত্নিক পরিবার, বহুপত্নিক পরিবার, পিতৃতান্ত্রিক পরিবার নাকি মাতৃতান্ত্রিক পরিবার? ইয়াস, পত্নী শব্দটার মানে হচ্ছে স্ত্রী। তো যেই পরিবারে একাধিক বউ থাকে বা স্ত্রী থাকে সেই পরিবারকে আমরা বলি হচ্ছে অপশন বি, বহুপত্নিক পরিবার। যাচ্ছি পরের প্রশ্নতে। পরের প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন, আমাদের সমাজে কোন ধরনের পরিবার বেশি দেখা যায়? ক এক পত্নিক ও পিতৃতান্ত্রিক, খ এক পত্নিক ও মাতৃতান্ত্রিক। এটাকে একটু মার্ক করে রাখি, এটা হওয়ার সম্ভাবনা বেশি মনে হচ্ছে। অপশন সি বহুপত্নিক ও পিতৃতান্ত্রিক, অপশন ডি বহুপত্নিক ও মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক পরিবার সাধারণত আমাদের বাংলাদেশি সমাজে দেখা যায় না বললেই চলে, এক্সেপ্ট গারো সমাজে দেখা যায়। তো মাতৃতান্ত্রিকটা সাধারণত মানে বেশি দেখা যায় না, এই জন্য মাতৃতান্ত্রিকটা আমরা একটু আপাতত কেটে প্রথমে বাদ দিচ্ছি, তারপর বাকি রইল বহুপত্নিক ও পিতৃতান্ত্রিক। পিতৃতান্ত্রিক রাইট। এখন আমরা আশেপাশে যে পরিবারগুলো দেখি আমাদের সমাজে, সেগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারে কি স্ত্রীর সংখ্যা একজন নাকি একাধিক? উত্তর হচ্ছে একজন। তাহলে উত্তর হবে কি? এক পত্নিক ও পিতৃতান্ত্রিক। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, এক পত্নিক ও পিতৃতান্ত্রিক। যাচ্ছি পরের প্রশ্নতে। 19 নম্বর প্রশ্ন, আমাদের সমাজে কোন পরিবার কদাচিৎ মানে কি? মানে হচ্ছে খুবই সামান্য, মানে মাঝে মাঝে খুবই সামান্য পরিমাণ দেখা যায়, খুবই সামান্য পরিমাণে দেখা যায়। ক এক পত্নিক পরিবার, খ বহুপত্নিক পরিবার, গ অনুপরিবার এবং ঘ হচ্ছে একক পরিবার। কি হবে এটা?
এটার উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ বহুপত্নিক পরিবার। আগে বাংলাদেশে কিন্তু একটা সময় বহুপত্নিক পরিবার ছিল, কিন্তু যতই সময় সামনে গিয়েছে ততই পরিবারগুলোতে দেখা গেছে যে একপত্নিক জিনিসপত্র গড়ে উঠেছে বেশি। তো যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 20 নম্বর। জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করে অপশন 1 সরকার, অপশন 2 রাষ্ট্র, অপশন 3 হচ্ছে পরিবার। নিচের কোনটি সঠিক? 1, 2, 3 কোনটা সঠিক? কি বলেছে? প্রশ্নটা হচ্ছে যে জনগণের প্রতিনিধি হিসেবে কে কাজ করে? অপশন কারেক্ট আনসার হচ্ছে অপশন 1 কারেক্ট, অর্থাৎ সরকার জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করে। জনগণের প্রতিনিধি হিসেবে পরিবারও কাজ করে না, জনগণের প্রতিনিধি হিসেবে আলাদাভাবে রাষ্ট্র কাজ করে না। রাষ্ট্র একটা পুরোপুরি আলাদা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান। সো নেক্সট কোয়েশ্চেন, প্রশ্ন নাম্বার হচ্ছে 21। শিশুর শাশ্বত বিদ্যালয় কোনটা? শাশ্বত মানে হচ্ছে সবসময় বিরাজমান থাকে, যেটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যেটা থাকে সেটাকে শাশ্বত বলা হয়। ওকে, ক শিক্ষা প্রতিষ্ঠান, খ সমাজ, গ রাষ্ট্র, আর ঘ হচ্ছে পরিবার। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পরিবার। কারণ একটা শিশুর জন্মও হয় পরিবারে, সেই শিশুটা বড়ও হয় পরিবারে, এবং সেই শিশুটা বড় হতে হতে মধ্যবয়স্ক হয়েও পরিবারে, এবং বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করেও পরিবারে। একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত পুরো সময়টাতে কিন্তু সে পরিবারের আশেপাশেই থাকে। এই কারণে প্রশ্নটার উত্তর হচ্ছে পরিবার। 22 নম্বর প্রশ্ন, মিনু সেলাইয়ের কাজের মাধ্যমে পরিবারের ভরণ পোষণ করে। মিনুর কাজটি পরিবারের কোন ধরনের কাজ? ক জৈবিক, খ অর্থনৈতিক, গ রাজনৈতিক, এবং ঘ হচ্ছে মনস্তাত্ত্বিক। মিনুর কাজটা কোন ধরনের কাজ? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ অর্থনৈতিক কাজ। কারণ দেখো, মিনু সেলাইয়ের কাজের মাধ্যমে পরিবারের ভরণ পোষণ করে, তার মানে হচ্ছে পরিবারের খাওয়া পড়ার ব্যবস্থা সে করে। একদম সিম্পলি যদি বলি, পরিবারের খাওয়া পড়ার ব্যবস্থা আসলে মিনু করে। তো এই যে খাওয়া পড়ার ব্যবস্থা যদি মিনু করে, তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে বলা হচ্ছে তার অর্থনৈতিক একটা কাজ সে এখানে করছে। যাচ্ছি 23 নম্বর প্রশ্নতে। বর্তমানে পরিবারের অর্থনৈতিক কার্যকলাপ কমার যথার্থ কারণ কি? মানে কমে যাওয়ার কারণ কি? আগে বেশি ছিল, এখন কমে এসেছে কেন? ক প্রযুক্তির উন্নতি, খ শিক্ষার হার হ্রাস, গ বিজ্ঞানের অপব্যবহার, এবং ঘ হচ্ছে রপ্তানি হ্রাস। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ প্রযুক্তির উন্নতি। ব্যাপারটা কিরকম আমি যদি একটু তোমাদেরকে বোঝাই। মনে করো আগে একটা সময় ঘরে ঘরে মানুষজন সেলাইয়ের কাজ করত, নানা রকম কাজ করত। তো ওই জিনিসগুলোই আবার দেখা যেত যে বাজারে বা হাটে বিক্রি করা হতো। এইভাবে করে একটা অর্থনৈতিক চাকা সচল থাকতো একটা ছোট ছোট পরিবারের। কিন্তু এখন এত বেশি প্রযুক্তির কারণে এমন এমন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে যে আগে মানুষ ঘরে ঘরে ফর এক্সাম্পল টুপি সেলাই করত, কাঁথা সেলাই করত। এখন এটার জন্য আলাদা করে যে মানে একদম একজন নারীকে বসে বসে সারাদিন সেলাই করতে হবে এমন না, এটা একদম ফ্যাক্টরিতে একদম ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এই প্রোডাকশন গুলো হয়। এই কারণেই আগের চেয়ে অনেক কমে গেছে। এখন পুরোপুরি নিশ্চিহ্ন বা বিলীন হয়ে যায় নাই পরিবারের এই অর্থনৈতিক কাজগুলো, কিন্তু আগের চেয়ে অবধারিতভাবে এগুলো অনেকখানি কমে গেছে। যাচ্ছি পরের প্রশ্নতে। 24 নম্বর প্রশ্ন, বর্তমানে পরিবারের কাজ হ্রাস পাওয়ার কারণ কি? সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি। অর্থাৎ একই প্রশ্নে ডিফারেন্ট অ্যান্সার বা ডিফারেন্ট অপশন থাকতে পারে। 25 নম্বর, পরিবারের কোন কাজ মানসিক বিকাশকে বৃদ্ধি করে বা সমৃদ্ধ করে, তার মানে কি বাড়ায়, এই যে আপ বাড়ায়? ক জৈবিক কাজ, খ শিক্ষামূলক কাজ, গ মনস্তাত্ত্বিক কাজ, এবং ঘ হচ্ছে বিনোদনমূলক কাজ। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে পরিবারের কোন কাজ মানসিক বিকাশকে সমৃদ্ধ করে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি মনস্তাত্ত্বিক কাজ। মানে এমন কিছু করা যেটা আমাদের মনকে আনন্দিত করে, আলোড়িত করে, আমাদেরকে একটু চিন্তা ভাবনার জগতে ঢুকিয়ে দেয়, এগুলি হচ্ছে মনস্তাত্ত্বিক কাজ। ফর এক্সাম্পল, তুমি রাতে তোমার পরিবারের সাথে খেতে বসেছো, তখন তোমার বাবা তোমাকে জিজ্ঞেস করলো যে আজকে সারাদিন কি কি করলি। তখন তুমি এই যে সকাল থেকে কি কি করেছো এটা চিন্তা করতে থাকো, এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক কাজ। এই মনস্তাত্ত্বিক কাজটা কি করতে পারে? এই মনস্তাত্ত্বিক কাজটাই মানসিক বিকাশকে আরো সমৃদ্ধ করতে পারে। ক্রিটিক্যাল যে অ্যানালাইসিসটা, সেই ক্রিটিক্যাল অ্যানালাইসিসটাকে তখন আরো ভালো করতে পারে। পরের প্রশ্ন 26 নাম্বার, রাষ্ট্রকে বলা হয় বিমূর্ত আর সরকারকে বলা হয় মূর্ত। তার মানে রাষ্ট্রকে ধরা ছোঁয়া যায় না, কিন্তু সরকারকে ধরা ছোঁয়া যায়। ওকে, এটা রাষ্ট্র সরকারের মধ্যে কোন ধরনের পার্থক্য? ধারণাগত, স্থায়িত্বগত, বৈশিষ্ট্যগত, নাকি গঠনগত? এটা এসেছে ঢাকা বোর্ডে 2022 সালে। তার মানে মূর্ত আর বিমূর্ত মানে কি? মূর্ত বলতে বোঝা যাচ্ছে যেটা টেনজিবল, যেটাকে ধরা যায়, ছোঁয়া যায়, বোঝা যায়। আর যেটা ইনটেনজিবল সেটা হচ্ছে বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট।
বিমূর্ত শব্দটা একটা ভালো ইংরেজি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ওকে, সো এইটা আমরা একটু মাথায় রাখবো। সঠিক উত্তর কি? 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ ধারণাগত, কনসেপচুয়াল একটা পার্থক্য হচ্ছে এইরকম। পরের প্রশ্ন 27 নাম্বার, রাষ্ট্র ও সরকার কোন অর্থে ব্যবহৃত হয়? রাজশাহী বোর্ডে 2022 সালে আসা প্রশ্ন। ব্যাপক, সংকীর্ণ, সমার্থক নাকি বিপরীত? প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে রাষ্ট্র ও সরকার কোন অর্থে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সি, সমার্থক। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সমার্থক। যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সন্তানের অসুস্থতায় বাবা মার সেবা পাওয়া পরিবারের কি কাজ? একজন সন্তান, একটা বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় তখন তাকে তার বাবা মা সেবা করবে, এটা পরিবারের কেমন ধরনের কাজ? জৈবিক, অর্থনৈতিক, রাজনৈতিক নাকি মনস্তাত্ত্বিক? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মনস্তাত্ত্বিক। অর্থাৎ তাকে একটা মেন্টাল সাপোর্ট দেওয়াটাও কিন্তু এক ধরনের মনস্তাত্ত্বিক কাজ। 29 নম্বর প্রশ্ন, রেবেকা বেগম মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা দিয়ে পরিবারের সদস্যদের মানসিক চাহিদা পূরণ করে থাকেন, এটা তার কোন ধরনের কাজ? ক, মনস্তাত্ত্বিক, খ, শিক্ষামূলক, গ, জৈবিক এবং ঘ হচ্ছে বিনোদনমূলক। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ মনস্তাত্ত্বিক। পরবর্তী প্রশ্ন 30 নম্বর, রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান? বরিশাল বোর্ডে 23 সালে এসেছে, দিনাজপুর বোর্ডে 21 সালে এসেছে। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় নাকি অর্থনৈতিক? রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান? সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র হচ্ছে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 31, পৃথিবীতে ছোট বড় মিলিয়ে প্রায় কতটি রাষ্ট্র আছে? এটা মাঝে মাঝে একটু পরিবর্তন হতে পারে, রিসেন্ট অনেকগুলো বছর আসলে পরিবর্তন হয় নাই, কিন্তু যদি কোনো দেশ স্বাধীন হয়ে যায় অথবা একটা দেশ যদি আরেকটা দেশকে দখল করে নেয় তাহলে কিন্তু এই সংখ্যাটা একটু কমতে বাড়তে পারে। যাই হোক, আপাতত তোমরা এইখানে যে অপশনগুলো আছে 198, 95, 202 আর 204 এর মধ্যে কোনটা সেটা সঠিক উত্তরটা কমেন্টে বলে ফেলো। এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 195। ওকে, একটা জেনারেল নলেজ তোমাদেরকে জিজ্ঞেস করি, বলো তো একদম সবচেয়ে শেষে লেটেস্ট স্বাধীনতা পাওয়া বা স্বাধীন হওয়া দেশটার নাম কি? দেখি পারলে একটু কমেন্টে লিখে ফেলো তো। 32 নম্বর প্রশ্ন, রাষ্ট্র কেন গড়ে উঠেছে? ক, সভ্য জীবন যাপনের জন্য, খ, নিজেদের প্রয়োজনের তাগিদে, গ, স্বাধীনভাবে বসবাসের ইচ্ছায় এবং ঘ, সবলের অত্যাচার থেকে বাঁচার লক্ষ্যে। অর্থাৎ রাষ্ট্রকে একটা সোশ্যাল কন্ট্রাক্টের থ্রুতে গড়ে উঠেছে। দেখি সঠিক উত্তর কি হবে। এটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ সভ্য জীবনযাপনের জন্য রাষ্ট্র গড়ে উঠেছে। 33 নম্বর প্রশ্ন, রাষ্ট্র গঠনের উপাদান কয়টি? তোমরা কমেন্টে লিখবা উপাদানগুলো কি কি। সঠিক উত্তর হচ্ছে 2, 3, 4, 5 এর মধ্যে কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ 4টা। সো তুমি একটু কমেন্টে লিখে ফেলো তো এই 4টা উপাদান কি কি। অল রাইট, এরই মাধ্যমে আমরা অধ্যায় 1টা শেষ করে ফেললাম। এরপর যে আসছে তোমাদের ফারসিন ভাইয়া এসে তোমাদেরকে পরবর্তী যে চ্যাপ্টারটা সেটা পড়াবে। ওকে, তো স্টুডেন্টস, আমরা এখন তোমাদের যে টপিকটা নিয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের অধ্যায় 3, আইন, স্বাধীনতা ও সাম্য। তোমাদের এই চ্যাপ্টার থেকে কিন্তু সিকিউ এবং এমসিকিউ দুইটাই হলো গেছে থাকে, তাই এই চ্যাপ্টারটা বেশ মনোযোগ দিয়ে আমরা করব। আচ্ছা, একদম ফার্স্টেই বলতেছে ডক্টর আসিফ ইমতিয়াজ একটি দেশের রাষ্ট্রপ্রধান। তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের আইন প্রয়োগ করেন? বেসরকারি আইন, ফৌজদারি আইন, সাংবিধানিক আইন নাকি আন্তর্জাতিক আইন? দেখো এখানে কি বলতেছে, তিনি একটি রাষ্ট্রের প্রধান, অর্থাৎ তিনি প্রেসিডেন্ট হতে পারেন বা তিনি হচ্ছে প্রধানমন্ত্রী হতে পারেন, সে রাষ্ট্রকে তিনি পরিচালনা করছেন। তো এটার উত্তরটা হবে গিয়ে তোমার সাংবিধানিক আইন। খুবই সিম্পলি চিন্তা করো, যিনি হলো রাষ্ট্র পরিচালনা করেন, তিনি যে আইনগুলো প্রণয়ন করছেন বা আইনগুলো দিয়ে দেশটাকে পরিচালনা করছেন, সেই আইনটা তো আসলে তোমার সংবিধান দ্বারা স্বীকৃত হতে হবে, কিংবা নতুন কোনো আইন হলে জাতীয় সংসদে সেটা পাস হতে হবে। তার মানে এটা আসলে একটা সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে আসছে, তাই এটা হবে কি আমার সাংবিধানিক আইন। এরপর ফৌজদারি আইন আসলে কোন ধরনের আইনের ভিতরে অন্তর্ভুক্ত হচ্ছে? তো এখানে তোমার 4টা অপশন রয়েছে, সকল উপর 2018 সালে আসা প্রশ্ন। সরকারি আইন, বেসরকারি আইন, সাংবিধানিক আইন নাকি আন্তর্জাতিক আইন? তো আমার যে ফৌজদারি আইনটা রয়েছে এটা আসলে তোমাদের একটা সরকারি আইনের মধ্যে পড়বে। ফৌজদারি আইন দিয়ে তোমার একটা রাষ্ট্রের যে পরিচালনা রয়েছে সেই বিষয়টা আসলে নিশ্চিত করা হচ্ছে, এবং সেখানকার যে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বিষয়গুলো রয়েছে সেই আইনগুলো এর মাধ্যমে তোমার সুনিশ্চিত করা হচ্ছে। তার মানে এটা অ্যাকচুয়ালি সরকার কর্তৃক এক ধরনের আইন।
ওকে, এরপর থেকে রাষ্ট্রের বিচার বিভাগ, আমি কিন্তু একটু আগে এই প্রশ্নটার আগের প্রশ্নটা অ্যানালাইসিস করার সময় আমি এইটার অ্যান্সার দিয়ে দিছি। সো দেখি, রাষ্ট্রের বিচার বিভাগের কাজ পরিচালনার জন্য কোন আইন প্রণয়ন করা হয়? সাংবিধানিক, ফৌজদারি, সাধারণ নাকি প্রশাসনিক? ঠিক আছে, তো এটার উত্তরটা হচ্ছে কি ফৌজদারি। যখনই আমার বলবে রাষ্ট্রের বিচার বিভাগের জন্য, সো আমি একটু আগের কোশ্চেনটাতে যাই। আগের যে কোশ্চেনটা তোমার এখানে, এই যে আমাদের আগের প্রশ্নের দিকে তাকাও, আগের কোশ্চেনটা এই যে, কোন ধরনের আইন ফৌজদারি আইনের ভেতরে থাকছে, অর্থাৎ সরকারি আইন, এবং এটার মধ্যে আমি কি বললাম, আইন শৃঙ্খলা রক্ষার জন্য এই আইনটা ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ কেউ হয়তো কোনো আইন ভঙ্গ করলো, তাকে যেটার আন্ডারে এসে পানিশমেন্ট দেওয়া হবে, তার মানে আমার রাষ্ট্রের বিচার বিভাগ ওই আইনটা ফলো করতেছে। তাহলে কোন আইনটা ফলো করতেছে? অ্যান্সার উইল বি ফৌজদারি আইন। গেল। ব্যক্তির স্বাধীনভাবে চলাফেরার অধিকার নিশ্চিত করার জন্য কোন আইন প্রয়োগ করা হয়? এটাও হবে কি ফৌজদারি। ফৌজদারি আইনটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের খুবই একটা বড় অংশ জুড়ে রয়েছে এবং এটা একটু বেশ ভালো করে পড়তে হয়। এখন তুমি স্বাধীনভাবে চলাফেরা করছো, তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, এর মধ্যে তুমি হয়তো ছিনতাইয়ের শিকার হলা। এখন ছিনতাইয়ের যে শিকার হয়েছো, যিনি ছিনতাই করেছেন তাকে হলো কি পানিশমেন্ট দেওয়া হচ্ছে। সো বিচার বিভাগ কোন আইনটা ফলো করতেছে? ফৌজদারি আইনটা ফলো করতেছে। তো এরকম একটা জায়গা থেকে আমার 37 এর অ্যান্সার উইল বি এ। ওকে, আগাই সামনের দিকে। ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষার জন্য কোন আইনটা আসলে তোমার প্রণয়ন করা হয়? এটাকে তোমার দেওয়ানি আইন বা অন্য ভাষায় বলতে গেলে বেসরকারি আইন বলে। একটা ব্যক্তির সঙ্গে একটা ব্যক্তির বা যে কোনো ধরনের প্রতিষ্ঠানের সাথে একটা প্রতিষ্ঠানের যে ধরনের সম্পর্কটা মেনটেন করা হয়, সেক্ষেত্রে যে আইনগুলো তোমার ব্যবহার করা, সেটা হচ্ছে বেসরকারি আইন। ফর এন এক্সাম্পল, তোমার কোনো একটা ঝামেলা হলো, একটা প্রতিষ্ঠানের সাথে অন্য একটা প্রতিষ্ঠানের ক্ল্যাশ লাগলো, সো তারা হলো একটা মামলা করলো, সে মামলাটা আসলে কোন আইন দ্বারা হবে? উত্তর হচ্ছে কি আমার বেসরকারি আইন দ্বারা। এরপরে থেকে ব্যক্তির সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য অবভিয়াসলি ব্যক্তি সম্পর্কিত আইন। তারপর দেখি হচ্ছে গিয়ে আমাদের পরবর্তীতে, সুমন ব্যবসা করার উদ্দেশ্যে একটি ঘর ভাড়া করেন, ঘরের মালিকের সাথে সে একটি চুক্তিতে আবদ্ধ হন, চুক্তিতে আবদ্ধ হন। সুমনের কাজটি কোন ধরনের আইনের অন্তর্ভুক্ত? আমার কিন্তু আসলে বুঝতে হবে কি বলতেছে। সুমন ব্যবসা করার উদ্দেশ্যে একটি ঘর ভাড়া করেছেন, ঘরের মালিকের সাথে সে একটা চুক্তিতে আবদ্ধ হয়েছে। তার মানে এখানে কি, সুমন একটা ব্যক্তি, আমার ঘরের মালিক একটা ব্যক্তি, এই দুই ব্যক্তির মধ্যে আমার যে আইনটা হচ্ছে, এটা হলো গিয়ে আমার ব্যক্তি সম্পর্কিত আইন। এরপর দেখি চুক্তি ও দলিল, অর্থাৎ যে কোনো ধরনের চুক্তি বা দলিল কোন আইনের আওতায় পড়ে? তোমার এটা কিন্তু অবশ্যই আমার একটা যে বেসরকারি আইন রয়েছে, সেই বেসরকারি আইনের ভেতরে পড়বে। ওকে, আগাই সামনের দিকে। এক দেশের সাথে অন্য দেশের পারস্পরিক লেনদেন, সাপোজ বাংলাদেশের সাথে ভারতের বা বাংলাদেশের সাথে তোমার আমেরিকার কোনো একটা লেনদেন হচ্ছে, কোনো একটা চুক্তিপত্র স্বাক্ষরিত হচ্ছে। সো এই যে তোমার জিনিসটা হয়, এটা আসলে কোন আইন দ্বারা পরিচালিত হয়? আন্তর্জাতিক আইন, রাষ্ট্র সম্পর্কিত আইন, শাসন বিভাগীয় আইন নাকি সাধারণ আইন? দ্য অ্যান্সার উইল বি আন্তর্জাতিক আইন। খুবই সিম্পল, ইন্টারন্যাশনালি কাজ করছি, আমার সাথে পাকিস্তানের বা আমার সাথে ভারতের বা আমার সাথে সৌদি আরবের কোনো একটা সম্পর্ক হচ্ছে, তার মানে এখানে ইন্টারন্যাশনাল লটা কাজ করবে। আন্তর্জাতিক আইনের মাধ্যমে কি হয়? সামাজিক শৃঙ্খলা বজায় থাকে না, এটা অ্যাকচুয়ালি উত্তর হতে পারে না। ব্যক্তিবর্গের কর্মকাণ্ড না, এটা তো আসলে ইন্টারনালি সরকারি বেসরকারি আইন দিয়ে হচ্ছে, এটাও না। ব্যবসা বাণিজ্য কেমন হয় তা নির্ধারণ। আর আরেকটা হলো, এটা হতে পারে, আরেকটা হলো এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক কেমন হয় তা নির্ধারণ করা হয়। সো ক নাম্বার পরে বুঝলাম খটাও বাদ, এখানে তোমার একটা রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের যে সম্পর্ক, তাদের যে ইন্টারনাল রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটা কেমন হবে? এটার অ্যান্সার হচ্ছে কি আমার ক, আন্তর্জাতিক আইনের মাধ্যমে কি হয়? এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক বিল্ড আপ হয়। এরপর দেখি পরবর্তীতে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নির্ধারিত হবে কোন আইনের মাধ্যমে? মাত্র পড়ে আসলাম এতক্ষণ ধরে, আন্তর্জাতিক আইন। আচ্ছা, এটা বহুপদী সমাপ্তি সূচক। রাষ্ট্রের আইন তৈরি করার কারণ হলো মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখা, নাগরিকের অধিকার অক্ষুণ্ণ রাখা, নাগরিককে স্বাবলম্বী করা। নিচের কোনটা সঠিক? সো রাষ্ট্রের আইন তৈরি করার কারণ প্রথমত মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে, ঠিক আছে, নাগরিকের অধিকার তোমার অক্ষুণ্ণ রাখবে। সে ধরো তুমি স্বাধীনভাবে চলাচল করবা, এটা তোমার অধিকার,
এখন তোমার রাস্তা চলাচল করতে গিয়ে তোমাকে কেউ ছিনতাই করলো বা তোমার হচ্ছে কি কোনো বিপদ হলো, তার মানে তোমার অধিকারটা আসলে মানে এখানে ক্ষুণ্ণ হয়েছে। এই অধিকারটাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা হলো রাষ্ট্রে এমন হলো গিয়ে আইন তৈরি করি যেখানে হলো গিয়ে নাগরিকের অধিকারটা ঠিকঠাক থাকে। 3 নাম্বারটা কি? নাগরিককে স্বাবলম্বী করা। স্বাবলম্বী করা আসলে কোনো আইনের মধ্যে হলো গিয়ে পড়ে না। এটা একটা তোমার ওয়েলফেয়ার স্টেটের ক্ষেত্রে বা হচ্ছে কি এই ধরনের যে ওয়েলফেয়ার রাষ্ট্রগুলো রয়েছে তারা হয়তো জনগণকে স্বাবলম্বী করার জন্য চাকরি বাকরি দিচ্ছে বা জব অপরচুনিটি ক্রিয়েট করছে, কিন্তু তার বিপরীতে এটা আসলে কোনো আইনের মধ্যে পড়ে না। সো এই জায়গা থেকে এটার উত্তর হবে কি 1 ও 2। আগে আন্তর্জাতিক আইনের ফলে রাষ্ট্রে রাষ্ট্রে বিরোধ নিষ্পত্তি হয়, আন্তঃরাষ্ট্র সম্পর্ক ঘনিষ্ঠ হয়, সামাজিক শৃঙ্খলা বজায় থাকে। নিচের কোনটা সঠিক? সো 1 ও 2, 1 ও 3, 2 ও 3 নাকি 1, 2 ও 3? তো এটার উত্তর হচ্ছে কি আমার 1 ও 2। আন্তর্জাতিক আইনের মাধ্যমে দুইটা রাষ্ট্রের মধ্যে কাজ হইতে পারে। আন্তঃরাষ্ট্র মানে দুইটা রাষ্ট্রের মধ্যে কাজ। তোমার নিজের দেশে সামাজিক শৃঙ্খলা বজায় থাকতেছে কি থাকতেছে না এটা কিন্তু এখানকার ধর্তব্যের মধ্যে পড়ছে না। আচ্ছা, এরপর দেখে আইনের উৎস। আইনের উৎস আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, 6টা আইনের উৎস রয়েছে। এটা বেশ ভালো করে মনে রাখবা, কারণ রিসেন্ট টাইমসে বা আগেও দেখেছি এই জায়গা থেকে এই এক্স্যাক্টলি এই কোশ্চেনটা আসে, আইনের উৎস কয়টা। এরপর দেখি প্রথা। প্রথা বলতে কি বোঝায়? আমরা এটা অ্যান্সার দেবো, সেটা কমেন্টের অ্যান্সারটা লেখো, তারপরে হচ্ছে যে আমরা এটার ব্যাখ্যাটা দিচ্ছি। প্রথা হলো কি তোমার দীর্ঘদিন যাবৎ সমাজে প্রচলিত নিয়ম, হয়তো 5-6 বছর আগের থেকে বা হলো গিয়ে কম বললাম, আসলে 50-60 বছর আগের থেকে কোনো একটা হয়তো নিয়ম চলে আসছে, সেই নিয়মটা এক পর্যায়ে আইনে পরিণত হয়ে গেল। সো এটা এই জায়গা থেকে প্রথা হলো কি আইনের একটা উৎস, এবং প্রথা দিয়ে কি বোঝায়? দীর্ঘদিন যাবৎ সমাজে যেটা প্রচলিত হচ্ছে। আগে বাংলাদেশে পারিবারিক ও সম্পত্তি আইনের অধিকাংশই কোন ধর্ম থেকে এসেছে? হিন্দু ও খ্রিস্টান, হিন্দু ও মুসলিম, মুসলিম ও বৌদ্ধ, বৌদ্ধ ও খ্রিস্টান। তো এটার উত্তরটা হচ্ছে কি আমার পারিবারিক সম্পত্তি আইনের ক্ষেত্রে বাংলাদেশের আমরা যে সকল মানে যত মানুষ রয়েছে মেজরিটি কি মুসলিম, তারপর মানে সেকেন্ড মেজরিটি কিন্তু হিন্দু সম্প্রদায় বা হিন্দু ধর্মাবলম্বী যারা সনাতন ধর্ম পালন করছে। সো পারিবারিক ও সম্পত্তি আইনগুলো কিন্তু আসলে ওই হিন্দু ল মুসলিম ল থেকে ফেচ করা হয়েছে, এটা এখানে মূলত বলতেছে। এরপর দেখি ল অব দ্য কনস্টিটিউশন গ্রন্থের রচয়িতাকে? ব্ল্যাকস্টোন, হল্যান্ড, গার্নার নাকি এভি ডাইসি? দ্য অ্যান্সার ইজ এভি ডাইসি, মাথায় রাখতে হবে। এরপর দেখি কমেন্টারিজ অন দ্য লজ অব ইংল্যান্ড, এটা রচয়িতাকে? অধ্যাপক ডাইসি, প্লেটো, ব্ল্যাকস্টোন, অ্যারিস্টটল। অ্যান্সার হচ্ছে ব্ল্যাকস্টোন। বাচ্চারা বিভিন্ন যে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো রয়েছে সে গ্রন্থগুলো কিন্তু তোমাদের এই যে বইটা এই যে তোমাদের এই ক্লাস স্লাইডটা আমি তোমাকে পড়াচ্ছি এই ক্লাস স্লাইডের মধ্যে রয়েছে। সো তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে ক্লাস স্লাইডটা কালেক্ট করে নিতে পারবা। প্যারালালি তোমাদের যে পাঠ্য বইটা রয়েছে সে পাঠ্য বই থেকেও কিন্তু এই জিনিসগুলো তোমাদের একটু সেপারেটলি পড়তে হবে, যে কোন লেখক কোন বইটা লিখেছেন বা হচ্ছে কোন ব্যক্তি বা কোন মনীষী আইন নিয়ে কোন উক্তিটা দিয়েছেন, এগুলো একটু মাথায় রাখতে হবে। আগে বিচারক মিস্টার জেড মামলা সমাধানের জন্য কোন উপযুক্ত আইন না পাওয়ায় নিজের বিচার বুদ্ধি দিয়ে রায় প্রদান করেন। মিস্টার জেড এর রায় প্রদান আইনের কোন উৎসকে ইঙ্গিত করে? সো ধর্ম, প্রথা, আইনসভা নাকি ন্যায়বোধ? উত্তর হচ্ছে কি তোমার ন্যায়বোধ। একটা আইন নাই থাকতে পারে, এমন অনেক এ ধরনের কেস হয় যে নির্দিষ্ট একটা আইন নাই, একদম হচ্ছে কি ভ্যানিশড। ওকে, সো এই যে আমার আইনটা রয়েছে এই আইনটা যেহেতু হলো গিয়ে নাই, আমার তো ওই সিচুয়েশনটা ট্যাকেল দেওয়ার জন্য বিচার করতে হবে। তখন ওই যে বিচারক থাকেন তার নিজের বুদ্ধি মানে উপস্থিত বুদ্ধি, তার ন্যায়পরায়ণতা, এগুলোর উপরে বেস করে কি করে তোমার হচ্ছে গিয়ে কোনো একটা রায় প্রদান করে। তার মানে এখানে আইনবোধ হবে সঠিক আনসার। আইনবোধ কিন্তু একটা ন্যায়বোধ হবে সঠিক আনসার। ন্যায়বোধ কিন্তু তোমার এখানে একটা উৎস। আধুনিক কালে আইন প্রণয়নের প্রধান উৎস কোনটা? আইনসভা, বা আমি যদি এটাকে আর একটু সিম্পলি বলি জাতীয় সংসদ। বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো একটা আইন তৈরি হবে কি হবে না এই কাজটা কিন্তু সংসদ সদস্যরা করে থাকে। আচ্ছা, নতুন আইন তৈরি ও পুরাতন আইন সংশোধনের সবচেয়ে উপযোগী উৎস কোনটা? আইনসভা, বিচারকের রায়, ধর্ম নাকি প্রথা? কি বলছে? নতুন আইন তৈরি ও পুরাতন আইন সংশোধন। এটার উত্তর হচ্ছে তোমার আইনসভা।
বর্তমানে আইন সমাজে যেরকম নতুন আইন তৈরিও হয়, ঠিক তেমনি পুরাতন আইন কিন্তু সংশোধিত হচ্ছে। আইনের উৎস বিচারকের রায়, ফৌজদারি আইন ও দণ্ডবিধি নাকি ন্যায়বোধ। এই ক্ষেত্রে তোমার ফৌজদারি আইন এবং দণ্ডবিধি কোনো উৎসের মধ্যে পড়ে না। ফৌজদারি আইন এবং দণ্ডবিধি তৈরি হয় বিচারকের ন্যায়বোধ বা রায় থেকে, বা হচ্ছে যে তোমার প্রথা থেকে, নতুন আইন থেকে বা আইনসভা থেকে। সো ফৌজদারি আইন বা দণ্ডবিধিটা ইটসেলফ আইন, এগুলা তৈরি হচ্ছে কোত্থেকে? বিচারকের রায় থেকে তৈরি হতে পারে, বিচারকের ন্যায়বোধ থেকে তৈরি হতে পারে। তার মানে অ্যান্সার 1 ও 3। আগে, রাষ্ট্রের প্রতিটি নাগরিক যাতে সুখ শান্তিতে স্বাধীনভাবে বসবাস করতে পারে সেজন্য কোনটি প্রয়োজন? আইন প্রয়োজন, সংবিধান প্রয়োজন, জনগণ প্রয়োজন নাকি সরকার প্রয়োজন? ওকে, রাষ্ট্রের প্রতিটি নাগরিক যাতে সুখ শান্তিতে বসবাস করতে পারে সেজন্য কোনটি প্রয়োজন? উত্তর হচ্ছে গিয়ে আমার এখানে আইন লাগবে। আচ্ছা, রাষ্ট্র আইন প্রণয়ন করে কেন? দি বার্স রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আসা প্রশ্ন এটা। নাগরিকের সুখ শান্তির জন্য, বৈদেশিক বাণিজ্যের জন্য, শত্রু মোকাবিলা করার জন্য নাকি প্রযুক্তি অর্জন করার জন্য? ওকে, এটার যে উত্তরটা, এটার অ্যান্সার হচ্ছে কি আমার নাগরিকের সুখ শান্তির জন্য। অর্থাৎ একটা রাষ্ট্রে যে নাগরিকরা রয়েছে, নাগরিকরা যদি সুখে থাকে, শান্তিতে থাকে, তার যাতে কোনো সমস্যা না হয় এবং তারা যদি নিরাপদে থাকতে পারে, মোস্ট ইম্পর্টেন্টলি সেজন্য। কোনটি ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা করা অসম্ভব? স্বাধীনতা, ধন সম্পত্তি, নৈতিক জ্ঞান নাকি আইন? স্বাধীনতা, ধন সম্পত্তি, নৈতিক জ্ঞান নাকি আইন? উত্তর হচ্ছে কি আমার আইন। আমার আইন ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা করা একদমই অসম্ভব। এরপর দেখি, স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে তোমার যে বিষয়টি জানা আবশ্যক বলে তুমি মনে করো। আইনের বৈশিষ্ট্য, স্বাধীনতার স্বরূপ, আইন, নিচের কোনটা সঠিক? সো স্বাধীন রাষ্ট্রের নাগরিক, তুমি একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে তোমার জন্য কোনটা জানতেই হবে। তোমার অবশ্যই এখানে স্বাধীনতার যে হলো কি স্বরূপগুলো রয়েছে, সে স্বরূপ মানে কোন জিনিসগুলা থাকলে তুমি স্বাধীন বলে বিবেচিত হবে সেটা তোমার জানা অবশ্যই প্রয়োজন। তোমার আইনগুলা জানতে হবে যে কোন কোন আইন আছে, কোন অপরাধ করলে কি আইন ইমপ্লিমেন্ট হতে পারে, তাই তুমি আইন মানতে পারবা। বাট আইনের বৈশিষ্ট্যটা আসলে এখানে ওভাবে ইম্পর্টেন্ট না। তোমার এখানে মূল যে আইনের স্বাধীনতার যে স্বরূপ রয়েছে, স্বাধীনতা কি, স্বাধীনতা আমার কিভাবে অর্জন করতে হবে বা কিভাবে এটা আমি নিজের কাছে রাখবো সেটা যেরকম লাগবে, আর কোন আইন থাকতেছে আমার দেশে, কোন আইন অমান্য করলে আমার পানিশমেন্ট পেতে পারি বা কোন আইন থেকে আমি কি সুবিধা পেতে পারি, সেই আইনটা জানতে হবে। তাই এটার যে উত্তর হচ্ছে 2 ও 3। আগাই সামনের দিকে, রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের সকলের যে বিষয়টি আচ্ছা জানা প্রয়োজন, তো মাত্র হচ্ছে কি আমরা বলে ফেললাম এটা। পরবর্তীতে আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি কোনটা? আইনের ইংরেজি প্রতিশব্দ, এটার উত্তর হচ্ছে কি আমার ল। আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি আমার ল। এরপর, সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে গিয়ে আইন। উক্তিটি কে করেছেন? সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে গিয়ে আইন। উক্তিটি কে করেছেন? অ্যারিস্টটল, স্যামন্ড, ম্যাকাইভার নাকি হল্যান্ড? উত্তর হচ্ছে গিয়ে আমার অ্যারিস্টটল। বুঝতে পেরেছো? আগাই সামনের দিকে, আইন বলতে কি বোঝায়? আইন দিয়ে আমি কি বুঝতেছি? আইন দিয়ে বুঝতেছি আমি সমাজ স্বীকৃত ও রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম কানুন। অর্থাৎ আমার সোসাইটি এখানে স্বীকৃতি দিবে এবং রাষ্ট্র সেটাকে অবশ্যই অনুমোদন দিবে, সেটাই হবে কি আমার আইন। নাম্বার 64, কোনটি মানুষের মঙ্গলের জন্য প্রণয়ন করা হয়? অবভিয়াসলি এতক্ষণ ধরে আমরা আইন নিয়ে কথাবার্তা বলে আসছি। এরপর দেখি, সাধারণত আইনসভা কর্তৃক প্রণীত আইন কোন বিভাগ করে থাকে? এটার উত্তর হচ্ছে কি আমার নির্বাহী বিভাগ। এই নির্বাহী বিভাগকে কিন্তু আমরা অপরপক্ষে শাসন বিভাগও বলতে পারি। এখন বাবারা, এখানে যে শাসন বিভাগটা রয়েছে, শাসন বিভাগ দিয়ে আসলে কোনটাকে বোঝাচ্ছি? সচিবালয়, মন্ত্রণালয় বা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করে যে বাহিনী রয়েছে, তারা যারা মাঠ পর্যায়ে দেশকে শাসন করতেছে সেটা এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা, আইন কি? অলরেডি আমরা এটা কথাবার্তা বলেছি। ওকে, আইন মানুষের কোন ধরনের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে? এটার উত্তর হচ্ছে আমার বাহ্যিক কার্যকলাপ। অর্থাৎ আমি কি করতেছি, আমি কাউকে কোনো হচ্ছে গিয়ে ক্ষতি করতেছি কিনা, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কারোর হাতে একটা ফোন ছিল, ফোন চুরি করে নিয়ে পালাই গেলাম, এটা তো একটা বাহ্যিক অ্যাক্টিভিটিস বা বাহ্যিক কার্যক্রম। এই কার্যক্রমটা আসলে এখানে আমার বাদ দিতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে স্টুডেন্ট, আমাদের পরবর্তী চ্যাপ্টার রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা। এই চ্যাপ্টারটা নিয়ে আবার তোমাদের ফারান সাকিব ভাই চলে আসছে, তো ফারান ভাইকে দিয়ে দিচ্ছি, একটু পরে আবার দেখা হচ্ছে। এখন আমরা পড়বো অধ্যায় 4, অর্থাৎ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। রাষ্ট্র সরকার ব্যবস্থার প্রথম যে প্রশ্ন আমরা সলভ করবো সেটা হচ্ছে, কোনটি পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত? তার মানে পুঁজিবাদী রাষ্ট্র কি করে?
একটা ক্যাপিটালিস্ট রাষ্ট্র, একটা ক্যাপিটালিস্ট বা পুঁজিবাদী রাষ্ট্র সবসময় প্রফিটের পিছনে দৌড়ায়, প্রফিট ম্যাক্সিমাইজ করে। এখন এটার উল্টাটা কে করে দেখি। ক, গণতান্ত্রিক রাষ্ট্র। এটা আসলে হবে না, কারণ গণতান্ত্রিক রাষ্ট্র পুঁজিবাদী রাষ্ট্র হতেই পারে, বেশিরভাগ সময় দেখা যায় যে পুঁজিবাদী রাষ্ট্রগুলো আসলে গণতান্ত্রিক রাষ্ট্রই। খ, সমাজতান্ত্রিক রাষ্ট্র, এটা হতে পারে। গ, যুক্তরাষ্ট্রীয়, এটা আসলে খুব একটা রিলেভেন্ট না। আর ঘ হচ্ছে একনায়কতান্ত্রিক, একটা একনায়কতান্ত্রিক দেশ আসলে পুঁজিবাদী হতে পারে। সো সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সমাজতান্ত্রিক রাষ্ট্র। সমাজতান্ত্রিক রাষ্ট্রের আইডিয়াটা হচ্ছে এরকম যে যার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং সম্পদের খুব একটা অসম বন্টন হবে না, একদম সমান সমান বন্টন না হলেও সম্পদের খুব একটা অসম বন্টন হবে না, মানে কেউ অনেক গরিব আর কেউ অনেক বড়লোক এরকমটা হবে না। এটাই সমাজতান্ত্রিক রাষ্ট্রের আইডিয়া। পরের প্রশ্ন 69 নম্বর, ব্যক্তিগত সম্পত্তির ধারণা থেকে কোনটির উদ্ভব হয়? ক, সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র নাকি পুঁজিবাদ? সঠিক উত্তর বুঝতেই পারছো, অপশন ডি, পুঁজিবাদ বা ক্যাপিটালিজমের উদ্ভব হয়েছে ব্যক্তিগত সম্পত্তির ধারণা থেকে। নেক্সট কোয়েশ্চেন, পুঁজিবাদী সরকার ব্যবস্থায় অর্থনীতির মূল ভিত্তি কি? পুঁজিবাদী অর্থাৎ ক্যাপিটালিস্ট যে সরকার ব্যবস্থা, সেখানে মূল ভিত্তিটা কি অর্থনীতির? স্বয়ংক্রিয় অর্জন, মুনাফা অর্জন, বলেছিলাম একটা কথা, প্রফিট ম্যাক্সিমাইজেশন বা প্রফিট যত পারা যায় বাড়িয়ে তোলা। গ, অবাধ প্রতিযোগিতা, এবং ঘ হচ্ছে সম্পত্তির ব্যক্তিগত মালিকানা। তার মানে আমার কাছে মনে হয় এই সম্পত্তির ব্যক্তিগত মালিকানা আর মুনাফা অর্জন এই দুটেই হতে পারে, এই দুটা যে কোনো একটা হবে। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অবাধ প্রতিযোগিতা। কেন এটার অবাধ প্রতিযোগিতা হলো? কারণ হচ্ছে একটা জিনিস বুঝতে হবে যে পুঁজিবাদী সরকার ব্যবস্থায় এই যে অর্থনীতিটা আছে, অর্থনীতিতে যত বেশি পারা যায় মানুষ প্রতিযোগিতা করতে পারে একে অন্যের সাথে। মনে করো দুইজন বিক্রেতা ফল বিক্রি করছে, তারা তাদের মধ্যে প্রতিযোগিতা করছে। তাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে কিসের? লাভের জন্য তারা প্রতিযোগিতা করছে। তাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে কিসের? তারা ব্যক্তিগত সম্পত্তির যে পরিমাণটা সেটা আরো বাড়িয়ে তোলার জন্য প্রতিযোগিতাটা করছে। কিন্তু মূলে কি কাজ করছে? তাদের মধ্যে যে অবাধ প্রতিযোগিতাটা করার মনোভাব সেটা। 71 নম্বর প্রশ্ন, বর্তমান বিশ্বের বেশিরভাগ রাষ্ট্র হচ্ছে রাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক, পুঁজিবাদী নাকি জনকল্যাণমূলক? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ পুঁজিবাদী। পরের প্রশ্ন 72 নম্বর, সমাজতান্ত্রিক রাষ্ট্র কোন রাষ্ট্রের বিপরীত? একটু আগে আমরা পড়েছিলাম পুঁজিবাদী রাষ্ট্র কোন রাষ্ট্রের বিপরীত, এখন আমরা পড়ছি যে সমাজতান্ত্রিক রাষ্ট্র কোন রাষ্ট্রের বিপরীত। বুঝতেই পারছো এটা সঠিক উত্তর হচ্ছে পুঁজিবাদী, মানে একটা আরেকটার বিপরীত। 73 নম্বর প্রশ্ন, কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থায় ব্যক্তি মালিকানা স্বীকার করে না? এমন কোন ধরনের গভর্নমেন্ট সিস্টেম আছে যে গভর্নমেন্ট সিস্টেমে আসলে কি সরকার মানুষের যে ব্যক্তি মালিকানা থাকতে পারে কোন সম্পদের সেটা স্বীকার করে না বা সেটাকে অ্যাকনলেজ করে না? সমাজতান্ত্রিক, পুঁজিবাদী, গণতান্ত্রিক নাকি একনায়কতান্ত্রিক? কোনটাই হবে না, এটা হবে হচ্ছে অপশন এ, সমাজতান্ত্রিক। পরের প্রশ্ন 74 নম্বর, কোন রাষ্ট্র ব্যবস্থায় নিয়মতান্ত্রিক সরকার পরিবর্তন হয়? রাজতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, সমাজতান্ত্রিক নাকি গণতান্ত্রিক? নিয়মতান্ত্রিক মানে হচ্ছে নিয়ম মাফিক, নিয়ম অনুসারে সরকার পরিবর্তন কোথায় হয়? 74 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 75, কোন শাসন ব্যবস্থায় নির্দিষ্ট মেয়াদের পর জনগণের কাছে সরকার পরিবর্তনের সুযোগ আসে, অর্থাৎ নির্বাচনের সুযোগ আসে? মনে করো 5 বছর পর পর নির্বাচনের একটা সুযোগ আসে, এটা কোন রাষ্ট্র ব্যবস্থা হয়? এটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্নতে যাই, 76 নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক রাষ্ট্র পরিবর্তিত হয় ক, আন্দোলনের মাধ্যমে, খ, গণ অভ্যুত্থানে, গ, নিয়মতান্ত্রিক পন্থায়, এবং ঘ হচ্ছে সামরিক অভ্যুত্থানে। গণতান্ত্রিক রাষ্ট্রে কিভাবে পরিবর্তন হয়? নিয়মতান্ত্রিক উপায়ে, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নিয়মতান্ত্রিক পন্থায়, মানে হচ্ছে একটা নিয়ম অনুসারে, একটা রুলস রেগুলেশন মেনে সেই ওয়েতে পরিবর্তনটা হয়। নেক্সট কোয়েশ্চেন, প্রশ্ন নম্বর 77, কোনটি গণতান্ত্রিক শাসন পদ্ধতির অন্যতম শর্ত? কোনটি গণতান্ত্রিক শাসন পদ্ধতির অন্যতম শর্ত? ক, গণভোট ব্যবস্থা, খ, ভোটার উপস্থিতি নিশ্চিত করা, গ, সামাজিক ঐক্য প্রতিষ্ঠা, এবং ঘ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা। প্রশ্নটা হচ্ছে কোনটি গণতান্ত্রিক শাসন পদ্ধতির অন্যতম শর্ত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা। একটা দেশে যদি সুষ্ঠু নির্বাচন না থাকে,
অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি একটা দেশে না থাকে, তাহলে সেই দেশটা কাগজে কলমে যতই গণতান্ত্রিক হোক না কেন, সেটাকে আমরা আসলে প্র্যাকটিক্যালি গণতান্ত্রিক দেশ বলতে পারবি না। নেক্সট ওয়ান, ৭৮ কোন রাষ্ট্রে একাধিক রাজনৈতিক দল থাকে? বাংলাদেশের মতো রাষ্ট্রে থাকে। দেখি অপশনে কি কি আছে। সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক নাকি এককেন্দ্রিক? সঠিক উত্তর বুঝতেই পারছো, অপশন বি গণতান্ত্রিক রাষ্ট্রে। ৭৯ নম্বর প্রশ্ন, বাংলাদেশে যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, যুক্তরাষ্ট্রীয় নাকি একনায়কতন্ত্র? প্রশ্নটা কোন সময় পরীক্ষা এসেছে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশে যখন একনায়কতন্ত্র ছিল তখন আসলে এই ধরনের প্রশ্নে মানে অপশনে একনায়কতন্ত্র থাকলেও সেটা তুমি দাগাতে পারবে না। আবার এখন যেহেতু বলছে যে বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান, অর্থাৎ এক্সিস্টিং কোনটা জানতে চাওয়া হচ্ছে, তার মানে আগের কথা, অতীতের কথা তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে না। সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ গণতান্ত্রিক। নেক্সট কোয়েশ্চেন, ৮০ নম্বর, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান গণতন্ত্র কই আছে দেখি? কিউবা, সৌদি আরব, যুক্তরাষ্ট্র নাকি চীনে? আমার মনে হয় এটা যুক্তরাষ্ট্র হবে। ইয়েস, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, যুক্তরাষ্ট্র। ৮১ নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি কোনটি? ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ, দায়িত্বশীল শাসন ব্যবস্থা, ঘন ঘন নীতির পরিবর্তন এবং ঘ স্বৈরাচারী শাসন। কিসের? গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি কোনটা? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নতে যদি যাই, দায়িত্বশীল ও জবাবদিহি রাষ্ট্র ব্যবস্থা কোনটা? ক গণতান্ত্রিক, খ একনায়কতান্ত্রিক, গ পুঁজিবাদী এবং ঘ হচ্ছে সমাজতান্ত্রিক। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ গণতান্ত্রিক। বেশিরভাগ প্রশ্নের উত্তরই তোমরা এখানে দেখবা যে গণতন্ত্রই কারেক্ট অ্যান্সার। তারপর একটু চিন্তা ভাবনা করে ভেবে চিন্তে উত্তরটা দিও। ৮৩ নম্বর প্রশ্ন, নাগরিকের মর্যাদা বৃদ্ধিকারী রাষ্ট্র ব্যবস্থা আসলে কোনটা? কোন রাষ্ট্র ব্যবস্থা নাগরিকের মর্যাদাটা বাড়িয়ে তোলে, একটু বেশি রেসপেক্ট দেয়? পুঁজিবাদী, রাজতান্ত্রিক, একনায়কতান্ত্রিক নাকি গণতান্ত্রিক? পুঁজিবাদী, রাজতান্ত্রিক, একনায়কতান্ত্রিক নাকি গণতান্ত্রিক? কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ গণতান্ত্রিক। গণতান্ত্রিক রাষ্ট্রে যদি গণতন্ত্র থাকে, যদি জবাবদিহিতা থাকে, তাহলে সেই রাষ্ট্র নাগরিককে বেশি রেসপেক্ট দিতে পারে। প্রত্যেকটা নাগরিককে আইনের চোখে সেখানে সমান হিসেবে দেখা হয়। তখন নাগরিকটা অন্য একটা দেশ, যদি একনায়কতান্ত্রিক একটা দেশের কথা বলি বা একটা সমাজতান্ত্রিক দেশের কথা বলি, সেই সকল দেশের তুলনায় এই গণতান্ত্রিক রাষ্ট্রে যদি গণতন্ত্র প্রপারলি থাকে তাহলে বেশি রেসপেক্ট পায়। ৮৪ নম্বর প্রশ্ন, রাষ্ট্রের শাসন কার্যে অংশগ্রহণের সুযোগ থাকায় জনগণ রাজনৈতিক বিষয় নিয়ে চিন্তা করার সুযোগ পায় কোন সরকার ব্যবস্থায়? ক একনায়কতান্ত্রিক, খ স্বৈরতান্ত্রিক, গ গণতান্ত্রিক এবং ঘ হচ্ছে রাজতান্ত্রিক। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গণতান্ত্রিক। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর ৮৫, কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থায় বিপ্লবের সম্ভাবনা কম? তার মানে একেবারে পুরো আপসাইড ডাউন, যে একদম সরকার পরিবর্তন হওয়ার মতো সম্ভাবনা কোন ধরনের রাষ্ট্রে আসলে দেখা যায় না বললেই চলে? সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, এককেন্দ্রিক নাকি স্বৈরতান্ত্রিক? কোন ধরনের রাষ্ট্র? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গণতান্ত্রিক। কারণ গণতান্ত্রিক দেশে যদি কোন একটা সরকারের কোন একটা পলিসি, কোন একটা অ্যাক্টিভিটি, কোন একটা আইডিয়া, কোন একটা আইন পছন্দ না হয়, মানুষের হাতে, ভোটারদের হাতে সুযোগ থাকে 5 বছর পর ওই দলটাকে ভোট না দিয়ে তার বিপক্ষ দলটাকে ভোট দিয়ে জেতানোর, এবং ওই সরকারটা তখন আর রি-ইলেক্টেড, পুনরায় নির্বাচিত হতে পারে না। তার মানে একটা দেশে যদি প্রপার গণতন্ত্র থাকে তাহলে সেই দেশের সরকারকে একদম উৎখাত করতে হয় না, সিস্টেমেটিক্যালি তাদেরকে সরিয়ে দেওয়া যায়, রিপ্লেস করে ফেলা যায় 5 বছরের মধ্যেই, বা আমেরিকার মতো জায়গায় যেখানে মেয়াদ 4 বছর, সেখানে 4 বছরের মধ্যে। কিন্তু যদি একটা রাষ্ট্রে গণতন্ত্র না থাকে তখন কিন্তু এটা সম্ভব না। যদি একটা রাষ্ট্র স্বৈরতান্ত্রিক হয়, স্বৈরশাসক তো নিজে থেকে কখনোই চলে যেতে চায় না, তার ক্ষমতা ছাড়তে চায় না, তখন তাকে রীতিমতো উৎখাত করতে হয়। উৎখাত করতে গেলে কি হয়? বিপ্লব করতে হয়। ৮৬ নম্বর প্রশ্ন, কিভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার পরিবর্তিত হয়? অরাজকতার মাধ্যমে, গণ অভ্যুত্থানে, নিয়মতান্ত্রিক পন্থায় এবং সার্বজনীন অভ্যুত্থানে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নিয়মতান্ত্রিক পন্থায়। পরের প্রশ্ন ৮৭ নম্বর, কোন শাসন ব্যবস্থায় মাথা গণনা করা হয়, হেড কাউন্ট দেওয়া হয়, মেধার বিচার করা হয় না? সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, যুক্তরাষ্ট্রীয় এবং একনায়কতান্ত্রিক। মাথা কাউন্ট কোথায় করা হয়? সেটাও কিন্তু অপশন বি, গণতান্ত্রিক। তার মানে তোমার এলাকায়
200 জন ভোটার আছে, 200 জন ভোটারের মধ্যে 100 জন ভোটার শিক্ষিত, 100 জন ভোটার অশিক্ষিত। তার মানে কিন্তু এই না যে 100 জন ভোটার যারা শিক্ষিত তাদের একটা করে ভোট কাউন্ট হবে, আর যারা অশিক্ষিত তাদের হাফ হাফ করে ভোট কাউন্ট করা হবে, এরকম কিন্তু না। যতজন মানুষ তার মানে যতগুলো মাথা ততগুলো ভোটই কাউন্ট করা হয়, এটাকে বলা হয়েছে হেড কাউন্ট। 88 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের প্রধান বাহন কোনটি? আইনের শাসন, অর্থনৈতিক সাম্য, পরমত সহিষ্ণুতা। পরমত সহিষ্ণুতা মানে হচ্ছে পরের মতের প্রতি সহনশীলতা। অন্য কারোর কোনো একটা কথা তোমার ভালো নাই লাগতে পারে, কিন্তু তারপরও সেটার জন্য তাকে কোনোভাবে সমস্যায় না ফেলা। হ্যাঁ, একজন একটা ওপিনিয়ন দিয়েছে, তোমার পছন্দ হয় না, তুমি তোমার ওপিনিয়ন দাও, কিন্তু তুমি তাকে তার জন্য গালাগাল দিবা, খারাপ কথা বলবা, মারবা, ধরবা, এটা করা যাবে না। তো এই যে অন্যের মতের প্রতি সহনশীলতা, এটাই হচ্ছে পরমত সহিষ্ণুতা। এবং লাস্ট ওয়ান হচ্ছে নির্বাচন। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ নির্বাচন। 89 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের অন্যতম শর্ত কি? আইন, অধিকার, সাম্য নাকি নির্বাচন? আবারও একই উত্তর, উত্তর হচ্ছে নির্বাচন। নেক্সট কোয়েশ্চেন, কোনটি গণতন্ত্রের প্রাণ? সুষ্ঠু নির্বাচন, দক্ষ বিচারক, জনমত নাকি আইনের শাসন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সুষ্ঠু নির্বাচন। এখানে যদি সুষ্ঠু শব্দটা নাও থাকতো, শুধু নির্বাচন থাকলেও আমরা সেটাকেই সঠিক উত্তর হিসেবে বেছে নিতে পারতাম, যদি অপশনে এর চেয়ে ভালো কোনো অপশন না থাকতো আর কি। 91 নম্বর প্রশ্ন, এটা একটা বহুপদী শব্দসূচক প্রশ্ন, একটু দেখি কেয়ারফুলি। গণতন্ত্র হচ্ছে অপশন 1 রাজনৈতিক দলের অংশগ্রহণ, ওকে। রাজনৈতিক চেতনার বিকাশ, ওকে। নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেওয়া, এইটা কিন্তু গণতন্ত্র না। নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেওয়া গণতন্ত্র না। সো এখানে অপশন 3টা ভুল। আমরা যেটা করব, বহুপদী শব্দসূচক প্রশ্নে প্রথমে এখানে যে অপশন 1, 2, 3 দেওয়া থাকবে, এখান থেকে আমরা খুঁজে বের করব যে কোনটা ভুল। যে অপশনটা ভুল, অর্থাৎ এখানে অপশন 3টা ভুল, অপশন 3টা এখানে ভুল, তাহলে এই ক, খ, গ, ঘ এর মধ্যে যেখানে যেখানে অপশন 3 আছে সেগুলো যদি আমরা কেটে বাদ দিতে পারি, তাহলে কিন্তু আমরা সঠিক উত্তরে পৌঁছে যেতে পারবো। দেখি, কেটে বাদ দিই। অপশন 3 কেটে বাদ দিলাম, অপশন 3 কেটে বাদ দিলাম, অপশন 3 কেটে বাদ দিলাম, বাকি রইল অপশন ক 1 ও 2। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1 ও 2। আচ্ছা, যদি এমন হয় যে তুমি একটা প্রশ্ন সলভ করতে গিয়ে দেখলা অপশন 1 ও কারেক্ট, 2 ও কারেক্ট, 3 ও কারেক্ট, তখন আমরা কি করব? চলো এরকম একটা প্রশ্ন দেখে নিই। গণতন্ত্রকে দায়িত্বশীল শাসন ব্যবস্থা বলার কারণ হচ্ছে শাসকগণ জনগণের নিকট দায়ী থাকে, ইয়াস কারেক্ট। জনস্বার্থ রক্ষার চেষ্টা করে, কারেক্ট। সততার সাথে দায়িত্ব পালন করে, কারেক্ট। ওকে, সো তিনটাই যেহেতু কারেক্ট, তাহলে আমাদের দেখো 1 ও 2 আছে, এখানে 3 নাই। 1 ও 3 আছে, এখানে 2 নাই। 2 ও 3 আছে, এখানে 1 নাই। 1, 2, 3, লাস্ট ওয়ানে কিন্তু 3টা অপশনই আছে। সো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 1, 2 ও 3। অল রাইট। পরের প্রশ্ন, 93 নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা লাভ করে, এটা কেটে বাদ দেই। ব্যক্তিত্বের বিকাশ ঘটে, কারেক্ট। নাগরিকের মর্যাদা বৃদ্ধি পায়, দুইটাই কারেক্ট। 1টা ভুল। তাহলে 1 যদি ভুল হয়, আমরা একটু যদি কেটে বাদ দেই, 1 আছে কেটে বাদ, 1 আছে কেটে বাদ, 2, 3 আছে, এটাকে দাগায় রাখি, 1 আছে কেটে বাদ, তাহলে একটাই বাকি রইলো। আমরা ক কেটে দিলাম, খ কেটে দিলাম, ঘ কেটে দিলাম, বাকি রইল শুধুমাত্র গ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 2 ও 3। 94 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের সফলতার জন্য প্রয়োজন 1 অন্যের মতামত মেনে নেওয়ার মানসিকতা বা পরমত সহিষ্ণুতা, সুষ্ঠু নির্বাচন এবং দলীয় স্বার্থ সংরক্ষণ। এইটা তো হওয়ার সম্ভাবনা কম। 3 যদি না হয় তাহলে কোনটা হবে? 3 যদি ভুল হয় তাহলে 3 কেটে দিলাম, 3 কেটে দিলাম, 3 কেটে দিলাম, বাকি রইল অপশন ক 1 ও 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বহুপদী শব্দসূচক প্রশ্ন কিভাবে সলভ করতে হয়। জাস্ট স্টেপ 1 হিসেবে প্রথমে যেই রোমান 1, 2, 3 এর মধ্যে যেটা ভুল সেটা কেটে দিবা, এরপরে যেগুলো বাকি থাকবে সেগুলো এই যে এখানে ক, খ, গ এর মধ্যে থেকে তুমি যদি আগেরগুলো কেটে, এই যে যেটা ভুল পেয়েছি, অপশন 3টা ভুল পেয়েছি, এগুলো যদি এখানে কেটে বাদ দিতে থাকো, কেটে বাদ দিতে থাকো, কেটে বাদ দিতে থাকো, তাহলে একটাই বাকি রইল, সেটা হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বহুপদী শব্দসূচক প্রশ্ন কিভাবে সলভ করতে হয়। 95 নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক ব্যবস্থার ত্রুটি হচ্ছে দলীয় শাসন ব্যবস্থা, সরকারের দক্ষতা বৃদ্ধি, প্রচুর অর্থের অপচয় হয়। এখানে কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1 ও 3। কারণ এখানে গণতান্ত্রিক ব্যবস্থার ত্রুটি বা ভুল হচ্ছে সরকারের দক্ষতা বৃদ্ধি, এটা হবে না, 2 হবে না। সো যেখানে যেখানে 2 আছে সেগুলো যদি কেটে বাদ দাও তাহলে কিন্তু তোমরা সঠিক উত্তরে পৌঁছে যেতে পারবা, খুবই সহজ। 96 নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক ব্যবস্থার গুণাবলীর উল্লেখযোগ্য দিক হলো দায়িত্বশীল শাসন, সাম্য, সম্মতির প্রাধান্য এবং দলীয় শাসন ব্যবস্থা। কারেক্ট আনসার হচ্ছে 1 ও 2, কারণ দলীয় শাসন ব্যবস্থা কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থার গুণাবলী না। হ্যাঁ,
দলীয় শাসন ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থায় থাকে, কিন্তু সেটা তার কোনো গুণ বা সেটা কোনো ভালো দিক, পজিটিভ সাইড না। তাহলে এখানে 3টা যদি আমরা কাটি, এখানেও 3 বাদ, এখানেও 3 বাদ, এখানেও 3 আছে বাদ, একটা মাত্রই অপশন বাকি থাকে, সেটা হচ্ছে অপশন 1 বা ক। 97 নম্বর প্রশ্ন, সৌদি আরবের শাসন ব্যবস্থা কিরূপ? ক গণতান্ত্রিক, খ স্বৈরতান্ত্রিক, গ একনায়কতান্ত্রিক এবং ঘ হচ্ছে রাজতান্ত্রিক। সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, রাজতান্ত্রিক। সৌদি আরব নামটাই হয়েছে একটা রাজ পরিবারের নাম থেকে। 98 নম্বর, নিরঙ্কুশ রাজতন্ত্র প্রচলিত আছে কোন দেশে? নিরঙ্কুশ মানে কি? নিরঙ্কুশ মানে হচ্ছে একেবারে অলমোস্ট 100%, অলমোস্ট 100% নিরঙ্কুশ। আমরা অনেক সময় একটা শব্দ শুনি যে নিরঙ্কুশ বিজয়, এইরকম হচ্ছে নিরঙ্কুশ। যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্রে, ভুটানে নাকি সৌদি আরবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সৌদি আরবে। রাজ পরিবারই সেখানে সবকিছু ডিসিশন নেয়। 99 নম্বর প্রশ্ন, ইদ্রিস মিয়া সৌদি আরবের বাসিন্দা, তার দেশের শাসন কার্য পরিচালনার সিদ্ধান্ত কে গ্রহণ করে? দলীয় নেতা, রাজনৈতিক নেতা, সংসদ নেতা, রাজ পরিবার? সঠিক উত্তর আমরা অলরেডি জানি, অপশন ডি, সঠিক উত্তর হচ্ছে রাজ পরিবার। 100 নম্বর প্রশ্ন, নিচের কোন দেশের নিরঙ্কুশ রাজতন্ত্র বিদ্যমান? দেখি সৌদি আরব আছে কিনা। ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে সৌদি আরব। নেক্সট কোয়েশ্চেন 101, এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন এটাই, জনগণের অংশগ্রহণের সুযোগ নেই কোন শাসন ব্যবস্থায়? নিয়মতান্ত্রিক, নিরঙ্কুশ রাজতন্ত্র, গণতন্ত্র এবং স্বৈরতন্ত্র। সো এরপরে তোমাদের ফার্স্ট ইম্প্যাক্ট চলে আসবে, এটা এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন ছিল। সো জনগণের অংশগ্রহণের সুযোগ নেই কোন শাসন ব্যবস্থায়? নিয়মতান্ত্রিক, নিরঙ্কুশ রাজতন্ত্র নাকি গণতন্ত্র? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নিরঙ্কুশ রাজতন্ত্র। এরই মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারের প্রশ্ন সলভ হয়ে গেল সবগুলো। এখন আমরা সলভ করবো হচ্ছে অধ্যায় 6, বাংলাদেশের সরকার ব্যবস্থা। এখন আসছে তোমাদের ফার্স্ট ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ফারহান ভাই। বাংলাদেশ সরকার ব্যবস্থা, এই এন্টায়ার চ্যাপ্টারটার মধ্যে বাংলাদেশের যে গভর্নমেন্ট সিস্টেমটা রয়েছে, গভর্নমেন্ট সিস্টেমটা আসলে কিভাবে পরিচালিত হচ্ছে, আমাদের যে বিভাগগুলো রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এগুলো নিয়ে কিন্তু আমরা টুকটাক আলাপ আলোচনা করছি। তাহলে চলো দেরি না করে আমরা এখনই শুরু করে ফেলি। নিচের কোনটি বাংলাদেশ সরকারের বৈশিষ্ট্য নয়? আমাদের গণতান্ত্রিক, সংসদীয় সরকার, সুপরিবর্তনীয়, সর্বজনীন ভোটাধিকার। তাহলে চলো আমরা স্টার্ট করি। বাংলাদেশ সরকারের বৈশিষ্ট্য নয় কোনটা? অ্যান্সার হচ্ছে তোমার সুপরিবর্তনীয়। দেখো এখানে বলছে বৈশিষ্ট্য নয়, তার মানে 4টার মধ্যে আমাদের 3টায় বৈশিষ্ট্য থাকবে। সো দেখি, সে ধর আমরা জানি না যে অ্যান্সার কোনটা হতে পারে। গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ, ঠিক আছে। সংসদীয় সরকার, এটাও যেরকম ঠিকঠাক আছে, ওকে, এটাও বাংলাদেশে বিদ্যমান। সার্বজনীন ভোটাধিকার, 18 বছর হলে সবাই ভোট দিতে পারতেছে। তার মানে ক, খ, ঘ, এই 3টাই বাংলাদেশের বৈশিষ্ট্য। তার মানে বৈশিষ্ট্য নয় কোনটা? অ্যান্সার উইল বি সুপরিবর্তনীয়। এরপর সরকার কার্য পরিচালনার জন্য বিভাগ কোনটা? মাত্র কথা বললাম, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এই যে 3টা বিভাগ রয়েছে এটা এখানে বলা হচ্ছে। তার মানে অ্যান্সার হবে কি 3টা। পৃথিবীর অন্যান্য দেশের সরকার ব্যবস্থার মতো বাংলাদেশ সরকারের কয়টি বিভাগ রয়েছে? 3টা বিভাগ। ওকে, কোন কোন বিভাগ নিয়ে সরকার গঠিত হয়? আইন, শাসন, বিচার দেখতে হবে। আমার এখানে আইন আছে, সামরিক ও বিচার বিভাগ না, এটা কাটা। খতে আইন আছে, খ কাটা, কারণ সামরিক বিভাগ না। গতে শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। ঘতে শাসন বিভাগ, বিচার বিভাগ, সামরিক বিভাগ, তার মানে ঘ কাটা। অ্যান্সার উইল বি আমার গ, শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ। আগাই, শাসন বিভাগের অপর নাম কি? এইটা আমাদের জানাটা বলতে গেলে ফরজ, এখান থেকে কোশ্চেন আসে এবং এটা আমরা গণহারে ভুল করি। শাসন বিভাগের একটা সেপারেট নাম আছে, আরো একটা নাম আছে প্রতিশব্দের মতো, সেটার উত্তর হচ্ছে তোমার নির্বাহী বিভাগ। অনেক সময় বলে দেয় যে নির্বাহী বিভাগের কাজগুলো ব্যাখ্যা কর, তখন মাথায় হাত দিয়ে বসে থাকে নির্বাহী বিভাগ আবার কোনটা। নির্বাহী বিভাগ যে শাসন বিভাগ, এটা আমরা অনেকেই বুঝতেই পারি না। ওকে, আগাই, সরকারি নির্বাহী বিভাগের আরেক নাম হচ্ছে শাসন বিভাগ। সরকার যেসব বিভাগের সমন্বয়ে গঠিত হয় তা কি কি? এই 3টা বিভাগের নাম আমাদের বেসিক্যালি বলতে হচ্ছে। এরপরে দেখি, বাংলাদেশের শাসন বিভাগ অর্থাৎ যেটা নির্বাহী বিভাগ, ওটা গঠিত হয় কি দ্বারা? রাষ্ট্রপতিকে নিয়ে, প্রধানমন্ত্রীকে নিয়ে, নাকি মন্ত্রী পরিষদকে নিয়ে? অ্যান্সার হচ্ছে কি 3টাই। আমার যে শাসন বিভাগটা রয়েছে, শাসন বিভাগে একদম তোমার সেখানে রাষ্ট্রপতি থাকবেন,
যদি তিনি নমিনাল থাকেন। তারপরে থাকেন প্রধানমন্ত্রী, তিনি আসলে প্রধান থাকেন সবকিছুর এবং শাসন বিভাগটা আসলে তার নেতৃত্বে পরিচালিত হয়। যেরকম মন্ত্রী পরিষদ কিন্তু প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করছেন, সো মন্ত্রী পরিষদটা কিন্তু শাসন বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত, আর মন্ত্রী পরিষদ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী। মানে প্রধানমন্ত্রী এখানে সর্বময় ক্ষমতার অধিকারী। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট মন্ত্রী পরিষদ, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, এই সকল যতগুলো মিনিস্ট্রি রয়েছে সেই মিনিস্ট্রিগুলো এটার আন্ডারে হলো থাকছে। তার মানে একটা রাষ্ট্রের যে শাসন বিভাগ রয়েছে, শাসন বিভাগের মধ্যে কিন্তু সচিবালয়, মন্ত্রণালয় এই জিনিসগুলা পড়ে। এই জিনিসগুলা কারা নিয়ন্ত্রণ করেন? মূলত প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীকে যেহেতু রাষ্ট্রপতি নিয়োগ দেন, তাই তার পদাধিকার বলে তিনি এখানে নমিনাল একটা রোল প্লে করেন, কিন্তু এখানে সর্বময় ক্ষমতা অধিকারী থাকছে প্রাইম মিনিস্টার। সো এটার অ্যান্সার হবে 1, 2 এবং 3। সুপ্রিম কোর্টের বিচারক, সাপোজ তোমরা এখন এসএসসি পরীক্ষা দিচ্ছ, এসএসসি পাস করলা, এইচএসসি পাস করলা, এরপর হলো কি ঢাকা ইউনিভার্সিটি থেকে ল পাস করলা, তারপর তুমি বিচারক হয়ে গেলা কোনো একটা সময়। সো তুমি যদি সুপ্রিম কোর্টের বিচারক হতে চাও, তাহলে বিচারকগণ কত বছর বয়স পর্যন্ত, অর্থাৎ বিচারক হিসাবে তার নিজ পদে বহাল থাকতে পারেন? অ্যান্সার হচ্ছে কি 67। মানে তোমার বয়স যখন 67 হবে ততদিন পর্যন্ত তুমি চাকরি করতে পারবা বিচারক হিসাবে। বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে? সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রপতি, বাট সর্বময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী। আচ্ছা, বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? প্রত্যক্ষ ভোটে, প্রধানমন্ত্রীর নির্দেশে, পরোক্ষ ভোটে নাকি স্পিকারের নির্দেশে? এটার উত্তরটা হচ্ছে পরোক্ষ ভোটে। প্রত্যক্ষ ভোটের পরোক্ষ ভোটটা কি? আমরা জানি জাতীয় সংসদে আসন আসে হলো কি তোমার 300টা, আর অতিরিক্ত আছে 50টা। এখন এই যে তোমার 300টা আসন রয়েছে, এই 300টা আসনের উপরে জাতীয় নির্বাচন হয়। তুমি আমি আমরা যে সরাসরি ভোট দিয়ে 300 আসনের সদস্যকে নির্বাচন করি। এটা হচ্ছে প্রত্যক্ষ ভোট। এই প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এই 300 সদস্য, সে ধরো তোমার তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে, রাষ্ট্রপতিকে তারা ভোট দেয়। বেসিক্যালি তোমার ভোটটা এই 300 সদস্য হলো কি নিজেদের থেকে দিয়ে দিচ্ছে, অর্থাৎ তুমি এখানে আসলে পরোক্ষভাবে ভোট দিচ্ছ। তাই এখান থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? দ্য অ্যান্সার ইজ পরোক্ষ ভোটে। আগে নিচের কোন পদটি পরোক্ষ ভোটে নির্বাচিত নয়? কোনটা পরোক্ষ ভোটে নির্বাচিত হয় নাই? স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংরক্ষিত মহিলা আসন? অ্যান্সার হচ্ছে প্রধানমন্ত্রী। কারণ প্রধানমন্ত্রীকে তুমি নির্ধারণ করো। প্রধানমন্ত্রী কিভাবে হয়? খুবই সিম্পলি বলি, সে ধরো একটা হচ্ছে রাজনৈতিক দল, দলটার নাম হচ্ছে গিয়ে তোমার ক নামক একটা রাজনৈতিক দল রয়েছে। এই ক রাজনৈতিক দলের প্রধান বা চেয়ারপারসন হচ্ছে গিয়ে জনাব খ। এখন ক যদি হচ্ছে কি নির্বাচনে যেতে জনগণের ভোটেই তো জিততেছে, ওই দলের প্রধান হিসাবে জনাব খ হয়ে যাবে প্রধানমন্ত্রী। আর সে প্রধানমন্ত্রীকে তো অবভিয়াসলি কোনো না কোনো সংসদীয় আসনে বিজয়ী হয়ে আসতে হয়েছে, তার মানে তাই কিন্তু তুমি প্রত্যক্ষভাবে ভোট দিয়েছো। তাই এরকম একটা জায়গা থেকে এই প্রধানমন্ত্রী শুধুমাত্র পরোক্ষ ভোট নির্বাচিত হয় না, স্পিকার, রাষ্ট্রপতি, সংসদে সংরক্ষিত মহিলা আসনে যারা যারা রয়েছে তারা সবাই কিন্তু পরোক্ষ ভোটে নির্বাচিত হয়। এরপর দেখি সংসদের সংখ্যাগরিষ্ঠদের ভোটে ক তার রাষ্ট্রের সর্বোচ্চ পদটিতে নির্বাচিত হন। ক সর্বোচ্চ কত বছর ক্ষমতায় থাকতে পারেন? 4, 5, 8, 10। অ্যান্সার হচ্ছে তোমার 5 বছর। সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে ক তার রাষ্ট্রের সর্বোচ্চ পদটিতে থাকেন, অর্থাৎ তোমার এখানে কার কথা বলা হচ্ছে? রাষ্ট্রপতি, কারণ সংসদের লোকেরা বেসিক্যালি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এরপর দেখি কোন পদকে অভিশংসন বা ইমপিচমেন্টের মাধ্যমে অপসারণ করা হয়? সংসদ সদস্য, মন্ত্রী, স্পিকার, রাষ্ট্রপতি? অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি। শুধুমাত্র রাষ্ট্রপতিকে তোমার অভিশংসন করা যেতে পারে। অভিশংসন কি? এটা এক ধরনের অধ্যাদেশ, সুনির্দিষ্ট কারণে কাউকে অপসারণ করা, যে কোনো কারণে অপসারণ করা, কূটনৈতিক সম্পর্ক। অ্যান্সার হচ্ছে কাউকে সুনির্দিষ্ট কারণে। সাপোজ রাষ্ট্রপতি হচ্ছে কি দেশদ্রোহী করলো, দেশের বিরুদ্ধে যায় এমন কোন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থেকে সে হলো কোনো প্রকার সাইন করলো বা হচ্ছে গিয়ে কোনো চুক্তি স্বাক্ষর করলো, মূলত এরকম কোনো কাহিনী হইলে সুনির্দিষ্ট কারণে তাকে হলো অপসারণ করা যায়। নেক্সট, অভিশংসন ব্যতীত পদ থেকে অপসারণ করা যায় না কাকে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিচারপতি, স্পিকার? অ্যান্সার ইজ রাষ্ট্রপতি। তুমি যদি হচ্ছে অভিশংসন না করো, রাষ্ট্রপতিকে তার জায়গা থেকে সরাতে পারবে না।
আগে বাংলাদেশের রাষ্ট্রপতি হতে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে? 35, 40, 45, 50, অবভিয়াসলি 35 বছর। তোমার যদি 35 বছর হয়ে থাকে তুমি বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য এলিজিবল, মানে ন্যূনতম অ্যাটলিস্ট 35 বছর বয়স হওয়া লাগবে। সরকারের সকল শাসন সংক্রান্ত কাজ কার নামে পরিচালিত হয়? অবভিয়াসলি তোমার রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়, কিন্তু সর্বময় ক্ষমতার অধিকারী কে থাকেন, যেটা বারবার বলছি, প্রধানমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় উপদেষ্টা পরিষদকে শপথ বাক্য কে পাঠ করান? অর্থাৎ যদি কোনো ইন্টারিম গভর্নমেন্ট আসে, সেই ইন্টারিম গভর্নমেন্টের যে তোমার উপদেষ্টারা থাকে তাদেরকে কে শপথ বাক্য পাঠ করাবেন? উত্তর হচ্ছে রাষ্ট্রপতি, যেটা হলো অলরেডি আমরা বাংলাদেশে এক বছর আগে দেখেছি। এরপর দেখি জনাব এক্স নামমাত্র রাষ্ট্রপ্রধান, অপরদিকে জনাব ওয়াই প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী। তার পরামর্শক্রমে জনাব এক্স কাজ করেন, জনাব ওয়াই কে বাংলাদেশের কোন ব্যক্তিকে নির্দেশ করেন? অ্যান্সার হচ্ছে প্রধানমন্ত্রী। এক্স নামমাত্র রাষ্ট্রপ্রধান, তার মানে বারবার যে বলতেছি, যে বারবার বললাম যে রাষ্ট্রপতি তোমার পদাধিকার বলে রাষ্ট্রপতি হচ্ছে বা তার ক্ষমতাগুলো প্রয়োগ করতে পারছে, বাট রাষ্ট্রপতিকে কে পরিচালনা করে? অ্যান্সার হচ্ছে ওয়াই বা প্রধানমন্ত্রী। তার মানে প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী, এটা এখানে মূলত বলা হচ্ছে। জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদের প্রথম যে অধিবেশনটা হয় সেই দিন কিন্তু রাষ্ট্রপতি একটা ভাষণ দেয়, একটা স্পিচ দেন। ওই যে স্পিচটা ওইটা তোমার কি আহ্বান করেন? তোমার রাষ্ট্রপতি করতেছেন, এবং তাই বলা হয় সংসদ অধিবেশন আহ্বান করছেন রাষ্ট্রপতি। তারপর দেখি দীপিকা রানী আইনসভা সদস্য, তাকে অধিবেশনে আহ্বান করেন কে? এটাও হবে রাষ্ট্রপতি। তোমার যে সংসদ রয়েছে সেই সংসদে যে সকল সংসদ সদস্যরা থাকেন প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি তাদের সবাইকে অভ্যর্থনা জানানোর পরে মূলত তারা কাজ করা শুরু করতে পারেন। আচ্ছা, কার সম্মতি ছাড়া তোমার অর্থ বিল উপস্থাপন করা যায় না? উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। পরবর্তী দেখি কোনো কারণে সংসদ কোনো ক্ষেত্রে অর্থ মঞ্জুর করতে অসমর্থ হলে কতদিনের জন্য সংশ্লিষ্ট তহবিল থেকে রাষ্ট্রপতি তোমার মঞ্জুর করতে পারেন? কি মঞ্জুর করতে পারেন? আমাদের যে কোনো ধরনের অর্থ মঞ্জুর করতে পারছেন। সো এখান থেকে যদি আমরা চিন্তা করি 20 দিন, 30 দিন, 40 দিন, নাকি 60 দিন। তার মানে এটার উত্তরটা হবে আমার 60 দিন। অর্থাৎ যে কোনো কারণে সংসদে যদি কোনো ক্ষেত্রে অর্থ তোমার এখানে মঞ্জুর করতে ক্যাপেবল হচ্ছে না, তখন আমার 60 ডেজের মধ্যে রাষ্ট্রপতির মধ্যস্থতায় এই কাজটি সম্পূর্ণ করা সম্ভব হয়। আগে সুপ্রিম কোর্টের বিচারক কে নিয়োগ করছেন? অর্থাৎ আমার যে সুপ্রিম কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্টের বিচারকের নিয়োগের কাজটা কে করতেছে? দেখা যাচ্ছে এটার অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ক্ষেত্রে তিনি এই ধরনের নিয়োগের কাজগুলো করতে পারেন, বা যে ওই একটু আগে যেটা দেখলাম যে 60 দিনের মধ্যে কোনো অর্থ মঞ্জুর না হলে সেই কাজটা তিনি করতে পারতেছেন। কিন্তু দিন শেষে তোমার মূল যে পরিচালনার ক্ষমতাটা, অর্থাৎ মন্ত্রী পরিষদ পরিচালনার যে ক্ষমতাটা, ওটা কিন্তু আমার প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকে। আচ্ছা, প্রধান বিচারপতি বা রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হয়ে থাকে বা সিলেক্টেড হয়ে থাকে। যে কোনো সংকটময় মুহূর্তে এবং জরুরি অবস্থায় কে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন? রাষ্ট্রে যদি কোনো সংকট আসে, সে ধরো তোমার সংসদ ভেঙে গিয়েছে, প্রধানমন্ত্রীর হয়তো সে লাপাত্তা হয়ে গিয়েছে, এরকম একটা জায়গা থেকে কে আসলে রাষ্ট্র দেখভাল করবে? উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। আচ্ছা, জরুরি অবস্থা জারি করতে পারেন। এরপরে দেখি জাতীয় অনুষ্ঠানে, যে কোনো ধরনের যে জাতীয় অনুষ্ঠানগুলো রয়েছে, সে অনুষ্ঠানগুলো যদি তোমার এখানে দুইজন থাকে, যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুজনই রয়েছেন, সেক্ষেত্রে তোমার রাষ্ট্রপতি সেগুলো সভাপতিত্ব করেন। আর যদি যে কোনো একজন থাকেন, ফর এক্সাম্পল প্রধানমন্ত্রী শুধুমাত্র রয়েছে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এটা সভাপতিত্ব করবেন। তো যাই হোক, রাষ্ট্রপতি অনুমতি ছাড়া কোনো পদবি গ্রহণ করা যাবে না। বাংলাদেশের বিচার বিভাগের, আমার ভাষণ বিভাগের পাঠটা শেষ হলো, বিচার বিভাগ শুরু করছে এবার। বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নাম কি? অনেকগুলো কিন্তু লেয়ার থাকে। সর্বোচ্চটা হচ্ছে তোমার সুপ্রিম কোর্ট, তোমার সাপোজ জজ কোর্ট বা জেলা দায়রা কোর্ট যেটা সেটা, তারপর হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, এভাবে অনেকগুলো লেয়ার থাকে। টপ লেয়ারে অবস্থান করছে তোমার সুপ্রিম কোর্ট। আচ্ছা, রাষ্ট্রীয় চুক্তি এবং দলিলগুলো অবভিয়াসলি কি একটা রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধান থাকছেন তিনি এটাকে তার নির্দেশ সম্পাদিত হয়ে থাকে।
এরপর দেখি 134 নাম্বার যে তোমার এমসিকিউটা, মিস্টার এক্স কানাডার রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন বা কানাডার অ্যাম্বাসাডার হিসেবে কাজ করছেন হিসেবে বাংলাদেশে এসেছেন। তিনি আনুষ্ঠানিকভাবে কার নিকট তার যে পরিচয় পত্রটা রয়েছে এই পরিচয় পত্রটা তিনি কার নিকট পেশ করবেন, কাকে হলো কি দিবেন যে আমি অমুক অমুক রাষ্ট্র থেকে হলো কি অ্যাম্বাসাডার হিসেবে এসেছি, অ্যান্সার হচ্ছে কি তোমার রাষ্ট্রপতি। এবং সবকিছু মিলে আমাদের এই যে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ এই টপিকটা হলো কি শেষ হলো। এখানে আমরা 3 বিভাগ নিয়ে আলাপ আলোচনা করেছি, মোটামুটি কিন্তু বলতে বলতেই 3 বিভাগের কনসেপ্টও ক্লিয়ার হয়ে গেছে এবং অনেকগুলো এমসিকিউ সলভ করেছি। এবং পার্টিকুলারলি রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী তারা কিভাবে কাজগুলো করছে এবং রাষ্ট্রপতি যে নমিনাল, প্রধানমন্ত্রী যে তোমার এখানে সর্বময় ক্ষমতার অধিকারী, সেই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করলাম। এবার শুরু করছি আমরা অধ্যায় 7, যেখানে আমরা রাজনৈতিক দল এবং নির্বাচন নিয়ে কথাবার্তা বলবো। আবারও ডেকে নিচ্ছি তোমাদের ফারহান ভাইয়াকে। এখন আমরা অধ্যায় 7 অর্থাৎ রাজনৈতিক দল ও নির্বাচন এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করব। শুরু করা যাক তাহলে। প্রথম প্রশ্ন 135 নম্বর, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, শ্রেণী, পেশা নির্বিশেষে সকলের স্বার্থে কে কাজ করে? চাপ সৃষ্টিকারী দল, নির্বাচক মণ্ডলী, রাজনৈতিক দল নাকি সমাজ? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রাজনৈতিক দল। অর্থাৎ একটা রাজনৈতিক দল তারা কিন্তু ভোট পাওয়ার জন্য হলেও, ক্ষমতার শীর্ষে আরোহণ করার জন্য হলেও তারা আসলে সবাইকেই রিপ্রেজেন্ট করতে চায়। তার মানে মনে করো তারা শুধু নিজেদের স্বার্থ যদি সংরক্ষণ করতে চায় তাহলে হ্যাঁ 5 বছর একবার সরকার গঠনের পর তারা কাটিয়ে দিতে পারবে, কিন্তু পরের 5 বছরের জন্য কিন্তু তারা আর নির্বাচিত হয়ে আসতে পারবে না। পরের প্রশ্ন 136 নম্বর, কোন দেশে রাজনৈতিক দলের অস্তিত্বই নাই? ভারত, সৌদি আরব, যুক্তরাষ্ট্র নাকি নেপাল? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সৌদি আরব। পরের প্রশ্ন, ইউরোপের দেশ ভ্যাটিকানে কোন রাজনৈতিক দল নেই? নিচের কোন দেশটির সাথে উক্ত দেশের মিল আছে? দেখি সৌদি আরব আছে কিনা। ইয়াস, দেখো সৌদি আরব থেকেই বারবার বিভিন্ন বোর্ডে কিন্তু প্রশ্ন এসেছে। কারেক্ট আনসার হচ্ছে সৌদি আরব। 138 নম্বর প্রশ্ন, 2005 সাল পর্যন্ত কোন দেশের সরকার কর্তৃক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল? উগান্ডা, কিউবা, কুয়েত নাকি সৌদি আরব? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উগান্ডা। পরের প্রশ্নে যাই। 139 নম্বর, উগান্ডা কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ, আমেরিকা, আফ্রিকা নাকি এশিয়া? সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ আফ্রিকা। নেক্সট কোশ্চেন, আফ্রিকা মহাদেশের উগান্ডায় সরকার কর্তৃক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল কত সাল পর্যন্ত? একটু আগে আমরা সলভ করেছি 2005 সাল পর্যন্ত। দেখি অপশন আছে কিনা। ইয়েস, 2005 অপশনে আছে। কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, 2005 সাল। 141 নম্বর প্রশ্ন, কোনটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য? কুমিল্লা বোর্ডে 19 সালে এসেছে। সংঘবদ্ধ জনসমষ্টি, জনমত গঠন, রাজনৈতিক শিক্ষাদান নাকি সামাজিক ঐক্য প্রতিষ্ঠা? সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ সংঘবদ্ধ জনসমষ্টি, এছাড়া রাজনৈতিক দল হবে না। 142 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দল হচ্ছে কতগুলো নীতি ও আদর্শের ভিত্তিতে সংগঠিত একটি ওয়ার্ড কি? ভূখণ্ড, নির্বাচক মণ্ডলী, জনসমষ্টি নাকি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী? সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ এটা একটা জনসমষ্টি। এটা কোনো ভূখণ্ড না, তাহলে তো দেশ হয়ে যেত। এটা নির্বাচক মণ্ডলীও না, এটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীও না। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আসলে একটা ডিফারেন্ট এন্টিটি, যারা নিজেরা সরাসরি রাজনীতির সাথে যুক্ত থাকে না, কিন্তু তারা রাজনৈতিক বিভিন্ন সিদ্ধান্ত বা সরকারি নানান রকম পলিসি ইত্যাদিতে তারা অনেক ম্যানিপুলেশন করতে পারে আর কি, তাদের নিজেদের স্বার্থে। তারা ওভারঅল জনগণকে আসলে রিপ্রেজেন্ট করে না। সো সঠিক উত্তর হচ্ছে জনসমষ্টি। 143 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলের কাজ 9 কোনটি? জনমত গঠন, নির্বাচনী প্রচার, আইন প্রণয়ন নাকি প্রার্থী মনোনয়ন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আইন প্রণয়ন। কারণ আইন প্রণয়ন করা কাদের কাজ? এটা সংসদ সদস্যদের কাজ। হ্যাঁ, রাজনীতিবিদরা যদি নির্বাচিত হয়ে সংসদে আরোহণ করতে পারেন, তারা যদি সংসদ সদস্য হতে পারেন তখন তারা আইন প্রণয়ন করতে পারেন, কিন্তু রাজনৈতিক দল কিন্তু আলাদা করে কোনো আইন প্রণয়ন করতে পারে না। 144 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলের প্রধান কাজ কোনটি? গণযোগাযোগ, আলোচনা সমালোচনা, সরকার গঠন নাকি জনমত গঠন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সরকার গঠন। প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রথম ও প্রাথমিক মোটেই হচ্ছে তারা ক্ষমতা অর্জন করবে, তারা সরকার গঠন করবে। এমন কোন রাজনৈতিক দল আসলে হওয়া সম্ভব না যে রাজনৈতিক দলটা ক্ষমতায় যেতে চায় না। শুধু এমনি রাজনীতির জন্য রাজনীতি আসলে কেউই করতে চায় না, সবাই ক্ষমতায় যেতে চায়, সবাই সরকার গঠন করতে চায়। 145 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলের কাজ কোনটি? মন্ত্রিসভা গঠন করা, দলের সম্পদ বৃদ্ধি করা, চাঁদা আদায় করা নাকি সদস্যদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মন্ত্রিসভা গঠন করা।
146 নম্বর প্রশ্ন, গণতন্ত্র বিকাশে কার ভূমিকা সবচেয়ে বেশি? রাজনৈতিক দলের, জনপ্রতিনিধিদের, বিচার বিভাগের নাকি শাসন বিভাগের? প্রশ্ন হচ্ছে গণতন্ত্র বিকাশের কার ভূমিকা সবচেয়ে বেশি? সঠিক উত্তর হচ্ছে, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাকে কমেন্টে লিখতে হবে, নাহলে কিন্তু তুমি পরে আইডেন্টিফাই করতে পারবে না যে কোন টপিকগুলো তুমি ভালো পারো, কোন টপিকগুলো তুমি খারাপ পারো, কোন টপিকটা পরীক্ষার আগে আরো একবার পড়ে যাওয়া দরকার আছে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ রাজনৈতিক দলের ভূমিকা সবচেয়ে বেশি। 147 নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দলই নির্বাচন পরিচালনা করে, বিরোধী দলের ভূমিকা পালন করে, সরকার গঠন করে নাকি আইন প্রণয়ন করে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সরকার গঠন করে। 148 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলের কাজ কোনটি? খুব কেয়ারফুলি এই ধরনের প্রশ্ন ডিল করবা, কারণ অনেক সময় থাকে হচ্ছে রাজনৈতিক দলের কাজ কোনটি, অনেক সময় আবার থাকে রাজনৈতিক দলের কাজ 9 কোনটি। অনেক সময় আমরা ওই 9টা মিস করে ফেলি এবং উত্তর পারা সত্ত্বেও ভুল করে ফেলি। অপশন ক, ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা। খ, দলের দীর্ঘস্থায়ী শাসন পরিচালনার বন্দোবস্ত করা। গ, দলীয় নেতৃবৃন্দের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। এবং ঘ, একনায়কতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পথ তৈরি করা। কোনটা রাজনৈতিক দলের কাজ? রাজনৈতিক দলের কাজ হচ্ছে 1 নম্বর, ফ্যাসিস্ট সরকার হটানো। ঠিক আছে, বাট ফ্যাসিস্ট সরকার যে সবসময় সব দেশে ফ্যাসিস্ট সরকার থাকে, সব রাজনৈতিক দলের যে ফ্যাসিস্ট সরকার সরানোর কাজ হয়ে দাঁড়ায়, ব্যাপারটা কিন্তু এরকম না। কিন্তু কোনো দেশে যদি দেখা যায় যে একটা সরকার ক্রমাগত ফ্যাসিস্ট হয়ে উঠেছে, তখন তাকে সরানোটা কিন্তু ওই রাজনৈতিক দলের একটা মূল এজেন্ডা হয়ে দাঁড়ায়। 149 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলের কাজ হচ্ছে ক, সকল ক্ষেত্রে সরকারের বিরোধিতা করা। খ, সামাজিক সচেতনতা তৈরি করা। গ, নির্বাচনী এলাকা নির্ধারণ করা। এবং ঘ, বিভিন্ন ইস্যুতে সভা, মিছিল, হরতাল করা। সঠিক উত্তর কি হবে? রাজনৈতিক দলের কাজ হচ্ছে অপশন ডি, বিভিন্ন ইস্যুতে যখন তারা প্রতিবাদ করতে চায়। মানে এখানে রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটা সরকার গঠন করে তাদের কথা বলা হচ্ছে না, যে রাজনৈতিক দলটা সরকার গঠন করতে পারে না, মানে যারা বিরোধী দলে থাকে, রাজনৈতিকভাবে বিরোধী দলে থাকে, এটা হলো তাদের কাজ। সরকারি দল আসলে সভা মিছিল করলেও এই হরতাল কখনো সরকার দল ডাক দেয় না, আর কি ইউজুয়ালি দেয় না। ওকে, 150 নম্বর প্রশ্ন, নির্বাচন জিনিসটা আসলে কি? অনেকবার অনেকগুলো বোর্ডে এসেছে। প্রার্থী যাচাইয়ের কাজ, কর্মসূচি প্রণয়ন, স্থিতিশীলতা আর ঐক্য সাধন। নির্বাচন জিনিসটা কি? নির্বাচন হচ্ছে অপশন ক, প্রার্থী যাচাই বা প্রার্থীর একটা অ্যাসেসমেন্ট, কোন প্রার্থীটা ভালো সেটা যাচাই করে নেওয়া, পছন্দ করে নেওয়া। 151 নম্বর প্রশ্ন, প্রতিনিধি যাচাইয়ের পদ্ধতিকে কি বলে? জনমত, নির্বাচন প্রক্রিয়া, নির্বাচক মণ্ডলী নাকি নির্বাচন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নির্বাচন। পরবর্তী প্রশ্ন, যারা ভোট দেয় তাদেরকে কি বলা হয়? সদস্য, নাগরিক, প্রতিনিধি নাকি নির্বাচক? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নাগরিক। দেখো এখানে একটা জিনিস আছে যে যারা ভোট দিচ্ছে, ভোট দেওয়ার জন্য তোমার কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে তুমি যদি বাংলাদেশে ভোট দিতে চাও, ফর এক্সাম্পল বাংলাদেশের কথা বলছি, তাহলে তোমাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশের নাগরিক হতে হলে তোমাকে, তোমার বয়স 18 বা 18-র বেশি হতে হবে এবং তোমাকে মানসিকভাবে সুস্থ হতে হবে, তাহলেই তুমি কিন্তু ভোটটা দিতে পারবে। এই ফিচারগুলো একটু মাথায় রাখতে হবে। 153 নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম শর্ত কোনটি? গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম শর্ত কোনটি? গণভোট, প্রতিনিধি নির্বাচন, দলীয় নির্বাচন নাকি সুষ্ঠু নির্বাচন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ সুষ্ঠু নির্বাচন। 154 নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কিসের গুরুত্ব অপরিসীম? গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কোন জিনিসের গুরুত্ব অপরিসীম, অনেক বেশি? কোনটা? ক্ষমতা দখল করা, নির্বাচনে বাধা দেওয়া নাকি ভোট কারচুপি? সো যেগুলো হবেই না সেগুলো কেটে বাদ দিতে পারি। নির্বাচনে বাধা দেওয়া, ভোট কারচুপি, এগুলো বাদ দিলাম। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কিসের গুরুত্ব অপরিসীম? ক্ষমতা দখল করা আর নির্বাচনের। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নির্বাচনের। পরের প্রশ্ন 155 নম্বর, নির্বাচনের মাধ্যমে প্রকাশ পায় জনমত, আত্মসংযম, সার্বভৌম ক্ষমতা নাকি উচ্চাকাঙ্ক্ষা? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জনমত। অর্থাৎ জনগণ কি চায়, জনগণ চাচ্ছে অমুক ভোটে জিতুক তাই সে জিতবে, জনগণ চাচ্ছে না তমুক ভোটে জিতুক তাই সে ভোটে হারবে। এটা হচ্ছে জনমতের বহিঃপ্রকাশ বা প্রতিফলন। 156 নম্বর প্রশ্ন, নির্বাচন কত প্রকার? 2, 3, 4, 5? সঠিক উত্তরটা আমরা নিশ্চয়ই জানি, বই সরাসরি উত্তর আছে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 2 প্রকার। 157 নম্বর প্রশ্ন, কোন নির্বাচনে ভোটারগণ সরাসরি তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন?
কোন নির্বাচনে ভোটারগণ সরাসরি তাদের নির্বাচনে সরাসরি তাদের প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করতে পারে? প্রত্যক্ষ, পরোক্ষ, গোপন, প্রকাশ্য? সঠিক উত্তর হচ্ছে প্রত্যক্ষ নির্বাচনে। মানে আমরা যখন এমপি ইলেকশনের জন্য ভোট দেই তখন আমরা সরাসরি যিনি প্রার্থী তাকেই ভোট দেই, কিন্তু রাষ্ট্রপতি কে হবেন এটা কিন্তু একটা পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। আমি আমার জায়গা থেকে ভোট দিয়ে আমার এলাকার আমার সংসদ সদস্য কে হবেন সেটা নির্বাচন করতে পারি, এবং সংসদ সদস্যরা আবার ভোট দিয়ে রাষ্ট্রপতি কে হবেন সেটা তারা পরবর্তীতে নির্বাচন করতে পারেন। আমি কিন্তু সরাসরি সংসদ সদস্য না হয়ে সাধারণ একজন নাগরিক হিসেবে আমি চাইলেই রাষ্ট্রপতি নির্বাচন করতে পারি না। ওকে, 158 নম্বর প্রশ্ন, একটা বহুপদী শব্দসূচক প্রশ্ন। বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা পুরো স্কুলের ক্যাপ্টেন নির্বাচনের জন্য উদ্যোগ গ্রহণ করে। প্রথমে প্রতি ক্লাসের ছাত্ররা তাদের ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করে এবং সব ক্যাপ্টেন মিলে স্কুলের ক্যাপ্টেন নির্বাচন করে। এই ধরনের ক্যাপ্টেন নির্বাচন হলো পরোক্ষ নির্বাচন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ বা মিল আছে, রাইট? আর আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ। এইটা হবে কি হবে না এটা তোমরা ডিসাইড করো যে আমেরিকার সাথে কি সাদৃশ্যপূর্ণ নাকি সাদৃশ্যপূর্ণ না। ওকে, সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন 1 আর 2। 3 কিন্তু এখানে হচ্ছে না, 3 এখানে হচ্ছে না। সো 3 যেখানে যেখানে ভুল সেগুলো কেটে বাদ দিয়ে দাও, তাহলে তোমরা সঠিক উত্তরটা পেয়ে যাবা। 159 নম্বর প্রশ্ন, উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। রাকিব তার বন্ধু সুজনকে জানায়, আমার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করেছে। তার মানে তার বাবা কিন্তু তোমার আমার মতো সাধারণ নাগরিক বা সাধারণ জনগণ না, নিশ্চয়ই তিনি একজন এমপি বা তিনি হচ্ছে একজন সংসদ সদস্য। রাকিবের বাবা কি? সংসদ সদস্য, সচিব, মেয়র, চেয়ারম্যান? পেয়ে গেছি আমরা কথা প্রসঙ্গে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সংসদ সদস্য। 160 নম্বর প্রশ্ন, জনগণ অথবা ভোটার হচ্ছে প্রতিনিধি বাছাই করে। উল্লেখিত চিত্রে কোন নির্বাচন পদ্ধতির প্রতিফলন ঘটেছে? গোপন, প্রকাশ্য, প্রত্যক্ষ নাকি পরোক্ষ? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ প্রত্যক্ষ ভোট, একদম সরাসরি ভোট। প্রত্যক্ষ ভোটের আরেক নাম হচ্ছে একদম সরাসরি ভোট। যার ভোট তাকেই দেওয়া, যে ভোটার সেই ভোট দিচ্ছে, তখন সেটা হচ্ছে প্রত্যক্ষ ভোট। 161 নম্বর প্রশ্ন, এই উদ্দীপকের আন্ডারেই জনগণ থেকে ভোটার প্রতিনিধি বাছাই। উক্ত পদ্ধতিতে বাংলাদেশে অনুষ্ঠিত হয় সংসদ সদস্য নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন। নিচের কোনটি সঠিক? নিচের কোনটা ভুল? 1 আর 2। রাষ্ট্রপতি নির্বাচনটা আসলে হবে না, বাকি দুইটা হবে। সো সংসদ সদস্য নির্বাচন আর ইউনিয়ন পরিষদ নির্বাচন একদম সরাসরি নির্বাচন, প্রত্যক্ষ নির্বাচন। আর পরোক্ষ নির্বাচন হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। সো রাষ্ট্রপতি নির্বাচনটা আমরা 2 নাম্বারটা কেটে বাদ দিয়েছি, 2 2 2, তাহলে আমরা সঠিক উত্তরে পৌঁছে যেতে পারবো। 162 নম্বর প্রশ্ন, ভোটদান পদ্ধতি কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার নাকি 5 প্রকার? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভোটদান পদ্ধতি 2 প্রকার। তুমি কমেন্টে একটু লিখে ফেলো তো কি কি প্রকার। 163 নম্বর প্রশ্ন, নির্বাচন পদ্ধতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে 1 ব্যক্তি 1 ভোট পদ্ধতি। 2 ব্যক্তি 1 ভোট, না এটা আসলে হয় না। 1 ব্যক্তি 2 ভোট, না এটা ভোটে কারচুপি, এটাও হবে না। 1 ব্যক্তি 3 ভোট, এটাও হবে না। তাহলে একটাই বাকি রইল, অপশন এ, 1 ব্যক্তি 1 ভোট। 164 নম্বর প্রশ্ন, বর্তমানে সর্বত্র সব জায়গায় গৃহীত নীতিটা কি? 1 ব্যক্তি 2 ভোট, 1 ব্যক্তি 3 ভোট, 1 ব্যক্তি 1 ভোট। ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে 1 ব্যক্তি 1 ভোট। তার মানে নাম যার ভোট তার, যে ভোটার সেই শুধু ভোট দিতে পারবে, একটাই ভোট দিতে পারবে, একাধিক ভোট সে দিতে পারবে না। 165 নম্বর প্রশ্ন, প্রকাশ্য ভোটদান পদ্ধতিতে ভোটারগণ নিজ নিজ পছন্দের ব্যক্তিকে সকলের সামনে প্রকাশ্যে ভোট দেয়। এতে ভোটাররা প্রকাশ্যে সমর্থন দান করে, হ্যাঁ ধ্বনি তুলে, হাত তুলে, ব্যালট পেপারে সিল মেরে। তার মানে এই যে এখানে যারা ভোটার থাকে তারা কিভাবে আসলে সমর্থনটা দেয়? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ক, অর্থাৎ 1 ও 2। তার মানে ব্যালট পেপারে সিল কিন্তু এখানে হয় না। মনে করো সংসদে একটা প্রস্তাব উত্থাপন করা হয়েছে, স্পিকার বলেছেন যে এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন। তো তখন যারা এই প্রস্তাবটাকে সমর্থন দিচ্ছে তারা হ্যাঁ বলে, আর যারা এই প্রস্তাবটাকে সমর্থন করছে না তারা না বলে। কিন্তু এখানে আলাদা করে কোনো ব্যালট পেপারে সিল হয় না। সো অপশন 3টা ওয়াজ ইনকারেক্ট। অপশন 3 যেখানে যেখানে আছে সেটা যদি কেটে বাদ দেই তাহলে কিন্তু আমরা সঠিক উত্তরে পৌঁছে যাব। 166 নম্বর প্রশ্ন, গহিরা প্রাথমিক বিদ্যালয়ে 7ম শ্রেণীতে শ্রেণী নেতা নির্বাচনে ফরিদ ও বশির প্রার্থী। শিক্ষক শ্রেণী নেতা নির্বাচনের সময় উপস্থিত সকল শিক্ষার্থী 2 প্রার্থীর সমর্থনে হাত উঠাতে বললে ফরিদের পক্ষে বেশি হাত ওঠে, তার মানে ফরিদ জয়যুক্ত হয়। ফলে ফরিদ শ্রেণী নেতা নির্বাচিত হয়। ফরিদ শ্রেণী নেতা নির্বাচনের ক্ষেত্রে ভোটদানের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে? ক,
প্রত্যক্ষ ভোটদান, পরোক্ষ ভোটদান, প্রকাশ্য ভোটদান নাকি গোপন ভোটদান? সঠিক উত্তর হচ্ছে প্রকাশ্য ভোটদান। প্রকাশ্য মানে কি? যেটা প্রকাশ হয়েছে, তার মানে কে কাকে ভোট দিয়েছে এটা সবাই দেখেছে, সবাই জানে, তখন এটাকে প্রকাশ্য ভোটদান বলে। 167 নম্বর প্রশ্ন, একই উদ্দীপকের আন্ডারে গভীরা প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনকে গণতান্ত্রিক বলার কারণ হলো সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রাধান্য, সকল শিক্ষার্থীর ইচ্ছার প্রতিফলন, আর প্রার্থীদের গণতান্ত্রিক মনোভাব। ওকে, সেখানে কারেক্ট অ্যান্সার কোনটা? এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে তিনটাই, 1 ও কারেক্ট, 2 ও কারেক্ট, 3 ও কারেক্ট। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে এখানে 1, 2 ও 3। 168 নম্বর প্রশ্ন, এটা লাস্ট প্রশ্ন, এরপর আবার তোমাদের ফার্স্ট ইম্পে আসবে। উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। নির্বাচনে জামিল ও আতর দুটি রাজনৈতিক দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তারা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করেন, তাছাড়া নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে মিটিং, মিছিল, ভাগিস হরতাল করে নাই, কর্মসূচি পালন করেন। নির্বাচনে ভোটারগণ আতরকে ভোট দিয়ে জয়যুক্ত করে। উদ্দীপকে কোন পদ্ধতি নির্বাচনের কথা বলা হয়েছে? ক, প্রকাশ্য ভোটদান পদ্ধতি, খ, গোপন ভোটদান পদ্ধতি, এবং গ, পরোক্ষ পদ্ধতি, আর ঘ, সরকার নিয়ন্ত্রিত পদ্ধতি। সঠিক উত্তর কি হবে এখানে? উদ্দীপকটা অনেক বড়, কিন্তু আসলে উদ্দীপকটা দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই, প্রশ্ন খুবই সহজ। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গোপন ভোটদান পদ্ধতি। অর্থাৎ কে কাকে ব্যালট পেপারে সিল দিয়েছে সেটা কিন্তু বাইরের কেউ জানে না, একদম সংসদ সদস্য নির্বাচনের মতো আর কি। সো এই কারণে এটা হচ্ছে গোপন ভোটদান পদ্ধতি। সো এরই মাধ্যমে আমাদের অধ্যায় 7 শেষ হয়ে গেল। অধ্যায় 8 অর্থাৎ স্থানীয় সরকার, এটা নিয়ে এখন বাকি এমসিকিউ গুলো সলভ করতে আসছে তোমাদের ফার্সিম ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ফার্ম ভাই। তো স্টুডেন্ট, স্থানীয় সরকার একটা মজার ব্যাপার কি জানো? এই চ্যাপ্টারের মধ্যে ইউনিয়ন পরিষদ যে যত ভালো করে করবা সেই চ্যাপ্টার মোটামুটি ভালো করে পেয়ে যাচ্ছ, কারণ এই চ্যাপ্টারটা অনেক বড় অংশ জুড়ে ইউনিয়ন পরিষদ নিয়ে কথাবার্তা বলা হয়েছে। দেখবো আমরা একটু পরে। স্থানীয় সরকার, স্থানীয় সরকার ব্যবস্থার গোড়াপত্তন হয় কোন আমলে? সুলতানি আমল, সেন আমল, মুঘল আমল নাকি নবাবী আমল? দ্য অ্যান্সার উইল বি মুঘল আমল। বাংলাদেশে বর্তমানে কত স্তর বিশিষ্ট স্থানীয় কাঠামো রয়েছে? আমি স্তরগুলোর সংখ্যা বলে দিয়েছি, তুমি একটু কমেন্টে বলো স্তরগুলো কি কি। অ্যান্সার হচ্ছে কি 3 স্তর। 3 স্তরের তোমার স্থানীয় সরকার রয়েছে। কমেন্টে বলো কোন 3 স্তর। আচ্ছা, সরকারের স্থানীয় সরকার সর্বনিম্ন স্তর কোনটা? ইউনিয়ন, সিটি, উপজেলা নাকি জেলা? যেটা আমি একদম ভিডিওর শুরুতেই হচ্ছে বললাম যে তোমার ইউনিয়ন নিয়ে আজকে আমি বেশি কথাবার্তা বলবো। এখানে আসলে ইউনিয়ন পরিষদের কথা বলা হচ্ছে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ হচ্ছে স্থানীয় সরকারের একদম সর্বনিম্ন স্তর। এরপর সর্বোচ্চ স্তর কোনটা? জেলা। অর্থাৎ ইউনিয়ন যদি একদম নিচে হয় তার মানে সর্বোচ্চ একটা আছে, সেই সর্বোচ্চটা হচ্ছে কি আমার জেলা পরিষদ। শহর অঞ্চলে স্থানীয় সরকার ব্যবস্থা কয় ধরনের? 1 ধরনের, 2 ধরনের, 3 ধরনের নাকি 4 ধরনের? এটার উত্তর হচ্ছে কি আমার 2 ধরনের। তোমরা কমেন্টে জানো কোন 2 ধরনের। ব্যাখ্যাটা করছি। শহরে অর্থাৎ তোমার গ্রামে হয়তো ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি পৌরসভা এগুলো রয়েছে, শহরের গুলা কোনগুলা? সো ওই জায়গা থেকে তোমার শহরের স্থানীয় সরকার, ঢাকার যেরকম সিটি কর্পোরেশন একটা রয়েছে, তো এরকম আর কি। শহর অঞ্চলে স্থানীয় সরকার ব্যবস্থা কয় ধরনের? অ্যান্সার 2 ধরনের। 2 ধরনের কোনটা? কমেন্টে জানাও। এরপর দেখি, পল্লী এলাকায় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কি? জেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নাকি উপজেলা পরিষদ? পল্লী এলাকা অর্থাৎ গ্রামীণ অঞ্চলের কথা বলতেছে ইউনিয়ন পরিষদ, এবং ইউনিয়ন পরিষদ কিন্তু আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের একদম তলানিতে অবস্থান করতেছে। বর্তমানে বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা কত? 12, 61, 330 নাকি 492? জেলা পরিষদের সংখ্যা খুবই এটা মানে সিম্পল, ডিরেক্ট হলো বইয়েরটা হলো কি বেসিক্যালি তোমরা পড়ে নিতে পারছো। এরপর দেখি, স্থানীয় শাসন সংস্থা গঠিত হয় আমলাতান্ত্রিকভাবে, রাজনৈতিকভাবে, কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন। সো স্থানীয় শাসন কিভাবে তোমার গঠিত হয়? আমরা যদি হলো কি চিন্তা করি এটার যে ব্যাখ্যাটা, বেসিক্যালি তোমার এই যে রাজনৈতিক বিষয়টা এখানে ভাবে আমরা দেখতে পাই না। সো 2 হলো কি যদি বাদ দাও, এখান থেকে 2 বাদ দাও, এখান থেকে 2 বাদ দাও, এখান থেকে 2 বাদ দাও, অ্যান্সার হবে কি 1 ও 2। স্থানীয় শাসন হলো আমলাতান্ত্রিক, কারণ স্থানীয় সরকার কিন্তু সরাসরি শাসন বিভাগের কাছে দায়বদ্ধ থাকে। তার মানে তারা হচ্ছে গিয়ে সচিবালয় বা মন্ত্রণালয়কে ডিরেক্ট হলে কি রিপোর্ট করতেছে। তার মানে এখানে আমলা কারা? যারা এখানে অরাজনৈতিক ভাবে বাংলাদেশের বা যে কোনো রাষ্ট্রের শাসন বিভাগের অংশ। তো এটা আসলে আমলাতান্ত্রিক একটা সম্পর্ক রয়েছে। গেল কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন, স্থানীয় সরকার কোথায় তোমার রিপোর্ট করে? ওই যে মন্ত্রণালয়, সচিবালয়, তার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট তো এখানেই বসতেছে। মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা তো মন্ত্রণালয়ে বসতেছে, তার মানে এখান থেকে আনসার হবে 1 ও 3।
আমাদের দেশে গড়ে কয়টি গ্রাম নিয়ে একটা ইউনিয়ন পরিষদ গঠিত হয়? অ্যান্সার হচ্ছে কি তোমার 10 থেকে হচ্ছে কি 15টা। গ আর ঘ দুটো সেম অপশনই দেওয়া রয়েছে, বেসিক্যালি যে কোনো একটা দিলেই হবে, 10 থেকে 15টা। আগে ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা কয়জন? সাধারণ বলছে, কিন্তু টোটালটা কিন্তু 9 এর বেশি। সাধারণ সদস্য সংখ্যা হচ্ছে কি তোমার আসলে 9 জন। তোমার একটা ইউনিয়ন পরিষদে মোট নির্বাচিত প্রতিনিধি সংখ্যা কয়জন? অ্যান্সার হচ্ছে কি তোমার 13 জন। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে তোমার 13 জন। ওকে, এরপর দেখি বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে সংরক্ষিত নারী আসন রয়েছে। এখন নারী আসনটা কেন রাখা হয়েছে? অবভিয়াসলি নারী বৈষম্য যাতে না হয়, শ্রেণী বৈষম্য যাতে না হয়, শ্রেণী বৈষম্য যাতে আমরা রোধ করতে পারি। বাট এটার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নারীর যে ক্ষমতায়নটা, নারীকে আরো এম্পাওয়ার করতে চাই সেটা। ইউনিয়ন পরিষদে মহিলাদের জন্য কয়টি আসন সংরক্ষণ করা হয়েছে? অ্যান্সার হচ্ছে কি 3টা। সো এই জায়গা থেকে আমাদের দেখতে হবে ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য সংখ্যা হচ্ছে কি 9, নারীদের জন্য হলো কি 3টা না, মানে 9, 10, 11, 12 আর একজন থাকে হচ্ছে চেয়ারম্যান, তার মানে মোট হয় আমার 13 জন সদস্য। আচ্ছা, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যদের কয়টি ওয়ার্ডের দায়িত্ব পালন করে? 3টা। অর্থাৎ আমরা কি দেখলাম, সংরক্ষিত মহিলা হলো কি 3 জন থাকে মহিলা, তাই না? 3 জন থাকে হচ্ছে গিয়ে মহিলা। সো একটা ইউনিয়ন পরিষদে তোমার হলো ওয়ার্ড থাকে হলো গিয়ে 9টা, ওয়ার্ড থাকে হচ্ছে গিয়ে 9টা। প্রতি 9টা ওয়ার্ড থেকে একজন করে তোমার হচ্ছে সাধারণ সদস্য নির্বাচিত হয়। এই যে 3 জন মহিলা থাকে, 3 জন মহিলার প্রত্যেকেই হলো গিয়ে 3টা করে ওয়ার্ড পরিচালনা করে, প্রত্যেকে 3টা করে ওয়ার্ড পরিচালনা করে। সো এরকম একটা জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, এই 3 3 3 যদি হচ্ছে কি আমি এটাকে যুক্ত করি, তাহলে অ্যান্সার হবে কি আমার 9। এই যে আমার 9টা ওয়ার্ডের হিসাব কিন্তু এখানে মিলতেছে। সো ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যদের কয়টি ওয়ার্ডে দায়িত্ব পালন করে? 3টা করে ওয়ার্ডে দায়িত্ব পালন করে। ইউনিয়ন পরিষদে নারীরা কিভাবে নির্বাচিত হন? নারীরা প্রত্যক্ষ ভোটে, একদম ডিরেক্টলি জনগণ গিয়ে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করে থাকে। সংরক্ষিত মহিলা আসনে কিভাবে হলো কি নির্বাচিত হয়? সংরক্ষিত মহিলা আসনে, ইউনিয়ন পরিষদ সংরক্ষিত মহিলা আসনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। বাট যখন হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই যে জাতীয় সংসদের ক্ষেত্রে জিনিসটা কিন্তু ভিন্ন। ইউনিয়ন পরিষদের কার্যকাল কত বছর? 5 বছর। বাংলাদেশে মোস্ট অফ দ্য কেসে যে কোনো সরকার ব্যবস্থা, স্থানীয় সরকার হোক কেন্দ্রীয় সরকার হোক, সরকারি মেয়াদ আসলে থাকে 5 বছর। মেয়াদ পূর্তির পূর্বে ইউনিয়ন চেয়ারম্যান এবং যে কোনো সদস্য অপসারণ পদ্ধতি হলো ইউনিয়নের সর্বস্তরে জনগণ মিছিল করে 2/3 সদস্য অনাস্থা ভোটের মাধ্যমে, 1/3 সদস্য অনাস্থা ভোটের মাধ্যমে এলাকার সর্বশ্রেণী জনগণের আন্দোলন করে। অ্যান্সার ইজ 2/3। অর্থাৎ যদি এই পরিমাণ মানুষ, অর্থাৎ 13 জন রয়েছে না, তোমার হলো 13 জন, এই 13 জন সদস্য বেসিক্যালি যে মেয়াদ পূর্তির পূর্বে ইউনিয়ন চেয়ারম্যানের কথা বলছে, চেয়ারম্যান বাদ দিয়ে আমার হচ্ছে কি মোট সদস্য সংখ্যা হচ্ছে গিয়ে 12 জন। ঠিক আছে, সো এখানে তোমার হলো কি বলতেছে, মেয়াদ পূর্তির পূর্বে ইউনিয়ন চেয়ারম্যানের যে কোনো সদস্য অপসারণ করার পদ্ধতি। সো আমার হচ্ছে এখানে 2/3 ইন্টু হচ্ছে গিয়ে 12। সো নর্মাল ম্যাথ, 3 একে 3, 3 4 12, 4 আর 2 গুণ করলে 8 জন। যদি আমার এই 12 জনের সদস্য থেকে 8 জন বলে আমার যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের হচ্ছে না, চেয়ারম্যান পারতেছে না, তারপর যদি অনাস্থা তোমার প্রদর্শন করে, তাহলে তোমার ওই চেয়ারম্যান অপসারিত হয়ে যাবে। এরপরে দেখি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কিভাবে অপসারণ করা যায়? 2/3 সদস্যের অনাস্থায়। কত সদস্যের অনাস্থা ভোটে 2/3 আমরা জানলাম। ইউনিয়ন পরিষদ আইনে ইউনিয়ন পরিষদকে কয়টি কাজের দায়িত্ব প্রদান করা হয়েছে? একটা ইউনিয়ন পরিষদকে মোট 38টা কাজের দায়িত্ব প্রদান করা হয়েছে। একটা ইউনিয়নের মোট মানে ফর্মালি তা 38টা মতো কাজ করা হয়। নিচের কোনটি ইউনিয়ন পরিষদের কাজ? অ্যান্সার হচ্ছে পারস্পরিক বিরোধ নিরসন করা, বা মেধাবৃত্তি, বা হচ্ছে নারী শিশু নির্যাতন রোধ, বা আন্তঃ ইউনিয়ন সংযোগকারী রাস্তা নির্মাণ। এগুলার চাইতে তোমার হচ্ছে কি যেটা হলো কি সবচেয়ে বেশি ইউনিয়ন পরিষদ কাজ করে থাকে সেটা হচ্ছে পারস্পরিক বিরোধ। তোমার মেধাবী শিক্ষার্থীর বৃত্তি প্রদান, নারী শিশু নির্যাতন রোধ, এগুলো আসলে ইউনিয়নের উপরের লেয়ারে যারা থাকে, মানে উপজেলা পরিষদ বা জেলা পরিষদ, তাদের দ্বারা বেসিক্যালি হয়। আন্তঃ ইউনিয়ন, ওটা অ্যাকচুয়ালি ইউনিয়নকে রক্ষণাবেক্ষণ যারা করতেছে উপজেলা জেলা, তারা বেসিক্যালি করে। বাট পারস্পরিক বিরোধ, একটা ইউনিয়নের মধ্যে তোমার 2টা পরিবারের মধ্যে গ্যাঞ্জাম লাগছে, সেটা রোধ করার জন্য কারা কাজ করবে? ইউনিয়ন পরিষদ কাজ করবে। পল্লী অবকাঠামো উন্নয়নের জন্য কারা কাজ করে? ইউনিয়ন।
কয়টি উৎস হতে ইউনিয়ন পরিষদ আয় করে থাকে? অ্যান্সার হচ্ছে 5টা উৎস থেকে। এটা তোমাদের বইয়ের মধ্যে ডিরেক্টলি দেওয়া রয়েছে, ওখান থেকে তোমাদের পড়ে নিতে হবে। ইউনিয়ন পরিষদ আয় করে থাকে রাজস্ব আয়ের মাধ্যমে, সরকারি অনুদানের মাধ্যমে, বেসরকারি অনুদানের মাধ্যমে। অ্যান্সার হচ্ছে তোমার 1 ও 2। রাজস্ব আয়ের মাধ্যমে একটা ইউনিয়নের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন মানুষকে বিভিন্ন অনেক কিন্তু ট্যাক্স দেয়। এই যে আমার ট্যাক্স দেওয়ার যে বিষয়টা, এখান থেকে তোমার রাজস্ব আয় আসছে। সরকারের তোমার হচ্ছে কি একটা কিন্তু বাজেট থাকে, ওই যে তোমার সরকারি বাজেটটা, ওই সরকারি বাজেটের মাধ্যমে দেখা যাচ্ছে যে ইউনিয়নটা আমার পরিচালিত হচ্ছে। সো এর পরবর্তী যে প্রশ্নটা, ইউনিয়ন পরিষদ যে কাজটি করে থাকে তা হলো ট্রেড লাইসেন্স দিয়ে থাকে, হাট বাজারের ইজারা দিয়ে থাকে ও ফেরিঘাটের টোল সংগ্রহ করে থাকে, বিবাহ রেজিস্ট্রারের উপরে ফি নিয়ে থাকে। সো বেসিক্যালি তোমার বিবাহ রেজিস্ট্রারের উপরে ফি এর কাজ ওরা করে না। ট্রেড লাইসেন্স একটা ইউনিয়নের মধ্যে কেউ হয়তো কাজ করবে, সো তার হয়তো ট্রেড লাইসেন্স লাগবে, সে ট্রেড লাইসেন্স দিয়ে থাকে, এটা হচ্ছে কি ইউনিয়ন দেয়। হাট বাজারের ইজারা এবং ফেরিঘাট, সাপোজ কোন একটা ইউনিয়নের পাশে একটা তোমার লঞ্চ ঘাট রয়েছে, লঞ্চ ঘাটের টোল সংগ্রহ কাজটা করে থাকে, আমার ইউনিয়ন পরিষদ করে থাকে। আগের প্রশ্নটা আমরা আরেকবার একটু যাই। ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে রাজস্ব আয় আর যে তোমার সরকারি অনুদান, এটা হচ্ছে তোমার প্রধান কাজ এবং প্রধান আয়ের উৎস হচ্ছে গিয়ে এই দুইটা। বেসরকারি অনুদানটা দেখা যাচ্ছে যে অনেক সময় হয়, অনেক সময় হয় না, তাই এটাকে আমরা প্রধান অনুদান হিসেবে ধরতে পারি না। আচ্ছা, সো গেল। এরপরে দেখি উদ্দীপকটি পড়ে প্রশ্ন উত্তর দাও। রতন মিয়া রসুলপুর গ্রামের জনপ্রতিনিধি, জনপদের উন্নয়নের জন্য কুটির শিল্প স্থাপন করেন, এলাকার শিক্ষা বিস্তারের জন্য শিক্ষাদান কেন্দ্র ও লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। রতন মিয়া কোন স্থানীয় সংস্থার প্রতিনিধি? ইউনিয়ন, উপজেলা, পার্বত্য নাকি জেলা? অবভিয়াসলি এখানে তোমার ইউনিয়নের কথাই বলা হবে, কারণ এটা গ্রামের জনপ্রতিনিধি হিসেবে তাকে আখ্যায়িত করা হয়েছে। তো এখন এখানে উক্ত সংস্থার কাজ কি? ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ, উন্নত মানের বীজ, সার ও কীটনাশক সরবরাহ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা। সো এখানে হলো কি দেখা যাচ্ছে যে মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কাজটা হলো কিভাবে হবে না, তোমার উন্নত মানের বীজ এবং সার দিবে, এবং ওই নির্দিষ্ট ইউনিয়নের মধ্যে যদি কোনো মেধাবী শিক্ষার্থী থেকে থাকে, তোমার একটা হলো গিয়ে ইউনিয়নের মধ্যে কয়েকটা ইউনিয়নের মধ্যে মেধাবী শিক্ষার্থীদের তোমার শিক্ষাবৃত্তি প্রদান করা, এটা হচ্ছে কি ইউনিয়ন করে না, এটা হচ্ছে ইউনিয়নের উপরের লেয়ারটা করে, উপজেলা বা জেলা। বাট পার্টিকুলারলি ওই ইউনিয়নের মধ্যে যদি কোনো মেধাবী শিক্ষার্থী থেকে থাকে, তাদের বৃত্তি প্রদানের কাজটা হলো কি ওরা করতেছে। অ্যান্সার হচ্ছে আমার 2 ও 3। এরপর দেখি, সবুজ আলী 10 সদস্য বিশিষ্ট একটি স্থানীয় সরকার প্রধান। তিনি সর্বদা সতর্ক থাকেন, কারণ কোন অনিয়ম করলে 10 জন সদস্যের অনাস্থা প্রস্তাব এনে তাকে পদচ্যুত করতে পারেন। সবুজ আলী কোন সরকারের প্রধান? অবভিয়াসলি হচ্ছে কি ইউনিয়ন। তো আমি একটু আগে হিসাব হলো 8 বলেছিলাম, তো ওইটা মেইনলি 8 থেকে 10-এর মধ্যে হয়ে থাকে, ঠিক আছে। সো এটা অ্যান্সার হচ্ছে কি ইউনিয়ন পরিষদ। এরপর দেখি পরবর্তীতে তোমার হচ্ছে বসবাসের জন্য অযোগ্য উক্ত সংস্থার কাজ কি, মানে ইউনিয়নের কাজ কি? বসবাসের অযোগ্য বাড়ি ধ্বংস করা, অশিক্ষিত বয়স্ক নারী পুরুষদের জন্য শিক্ষার ব্যবস্থা করা, 10,000 টাকা পর্যন্ত দেওয়ানি মামলা পরিচালনা করা। অ্যান্সার হচ্ছে কি তোমার 2, এই যে অশিক্ষিত এবং বয়স্ক নারী পুরুষদের জন্য শিক্ষা ব্যবস্থা করা। তারা বসবাসের অযোগ্য বাড়ি ধ্বংস করতে পারে না, এক্ষেত্রে জেলা পরিষদের পারমিশন লাগে। আর তোমার 10,000 টাকা পর্যন্ত দেওয়ানি মামলা সব জেলা পরিষদ বেসিক্যালি এখানে পরিচালনা করে থাকে। বাংলাদেশের জেলা পরিষদ আইন বিলুপ্ত হয় কত সালে? 1991 সালে। জাতীয় সংসদের জেলা পরিষদ আইন পাস হয় কত সালে? 2000 সালে। এবং জেলা পরিষদের আমাদের যে সদস্য সংখ্যা কত? এটার অ্যান্সার হচ্ছে আমার 15 জন। কত সদস্য সংখ্যা? 15 জন। এবং একজন চেয়ারম্যান, 15 জন সদস্য এবং সংরক্ষিত 5 জন মহিলা সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয়। অর্থাৎ একজন হলো কি চেয়ারম্যান, 15 জন সাধারণ সদস্য, আর হচ্ছে 5 জন মহিলা সদস্য। সো এই যে তোমার নাম্বারটা রয়েছে, এটা নিয়ে আসলে কোন পরিষদ গঠিত হয়? এটার অ্যান্সার হচ্ছে কি আমার জেলা পরিষদ। এবং এই পরিষদটা এই যে তোমার নাম্বার সংখ্যাটা, মেম্বার কতজন থাকবে কি থাকবে না, এটা কত সালে তোমার গৃহীত হয়েছে? 2000 সালে। তো স্টুডেন্ট, মোটামুটি ছিল এই আমাদের সম্পূর্ণ সিভিক্সে যতগুলো টপিক রয়েছে, যতগুলো চ্যাপ্টার রয়েছে, সবগুলো চ্যাপ্টার রূপে 200 MCQ সলভিং। এখানে আমরা একটা চ্যাপ্টারের যে জায়গা থেকে বেশি প্রশ্ন আসে ওগুলোই আমরা সলভ করেছি। যেরকম এই চ্যাপ্টারের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে বেশি প্রশ্ন আসে, ইউনিয়ন পরিষদটা আমরা সলভ করেছি। আগের চ্যাপ্টারের ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক ব্যবস্থা থেকে বেশি প্রশ্ন আসে, ওইটা আমরা সলভ করেছি। তার আগে রাষ্ট্রপতির কার্যক্ষমতা নিয়ে বেশি প্রশ্ন আসে, ওখান থেকে আমরা প্রশ্ন সলভ করেছি। এইভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ গিয়েছি। সো আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মতো দেখলে তুমি অ্যাটলিস্ট
পরীক্ষা সুন্দর মতো অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। তো স্টুডেন্ট, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওর স্লাইডটা পেতে চলে যাও কমেন্টে দেওয়া আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে, সেখানে গেলে এই ভিডিওর যে স্লাইডটা পেয়ে যাচ্ছ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অল দ্য ভেরি বেস্ট ফর ইউর এক্সাম। সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।